বেসিক্যালি যদি একটা দেশকে মানে মোস্ট ডেলিবারেটলি ফলো করে থাকে এবং সিনসিয়ারলি ফলো করে থাকে সেটা হচ্ছে জাপান। জাপানের সাথে তার একটা এবং সিঙ্গাপুরের একটা হিস্ট্রিক্যাল একটা রিলেশনশিপ ছিল। যে মালয়, তারপর হচ্ছে হুম, ইন্ডিয়ান যে মিনিস্টার ছিল ওই সময়ের মধ্যে, হুম, হুম। সিঙ্গাপুরের মধ্যে, সে কিন্তু তার বারে চায়নাকে প্রেশার দিচ্ছে যে, "ইউ হ্যাভ টু রিকগনাইজ সিঙ্গাপুর অ্যাজ এ সভরেন কান্ট্রি।" পাবলিক কি মনে করুক না করুক এতে কিছু যায় আসে না। সে ভয় পাইছিল যে এরকম কিছু একটা হইলে যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেন অনেক ১০০ টা দেশ বের হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের পেট থেকে ওইরকম ওদের মানে পেট থেকে আরো মানে ৩০ টা প্রভিন্স আলাদা দেশ হয়ে যাবে। যদি আমি একটা সিস্টেম করি মেরিটোক্রেসি এবং তারপরেও যদি আমি নেপোটিজমের মাধ্যমে লোকজনকে পোস্টিং দেই ওই জায়গার ভিতরে, দেন এই পুরা সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। তার মানে তার ক্যারেক্টারের সবচেয়ে আমি যেটা শক্তিশালী অংশ দেখি যে মানুষ ট্যালেন্টেড না হলে তো কেউ যাইতে পারে না। তার সবচেয়ে মোস্ট সুইটেবল ক্যারেক্টার সে মারাত্মক অ্যাডাপটিভ ছিল আরকি। হ্যালো গুড শাকিল, মর্নিং, গুড গুড মর্নিং। মর্নিং ভাই। গুড মর্নিং। ইটস নট গুড হাউ আর ইউ মর্নিং ডুইং টু ভাই? মি। কেমন আছেন? আমার থেকে গুড আফটারনুন। আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। আপনার চেহারা দেখেই ভালো লাগে, বুঝছেন? তাই, থ্যাংক ইউ। তুমি যে এই যে পৃথিবীতে একটা মানুষ বেঁচে আছে যে আমার চেহারা দেখলে খুশি হয় আরকি। ভাল লাগতেছে জি শুনে। ভাই, ওহোহো! ডেফিনিটলি। দিস ইজ মাই উইকেন্ড চার্ম, যে থ্যাংক ইউ। যেখানে আমি I can express everything. আমরা এর আগে প্রায় ৩ টা আলোচনা করেছি একটা বই থেকে এবং ওই বইটা তোমাকে আবার একটু দেখাই। তোমার তো দেখতেই ভালো লাগে। এই যে Of আমাদের course. সেই আলোচনার From বিষয়বস্তু। Third World to First, The Singaporean History from 1965 to 2000 by Lee Kuan Yew, the legendary Singaporean Prime Minister. Amazing book. We have been enjoying, and today we will be finishing this. হ্যাঁ, Again, at the beginning, I encourage everyone just to read it, please. It will give you a guide if you are in the politics. If it হুম, will হুম, give হুম, you a হুম। guide if you are in the geopolitical situation. It will যে give you কেউ a পড়তে পারে guide. যে JK, if you যে want কেউ মানে economic lessons, পলিটিক্স if you want macroeconomic lessons, if you want how to handle pressure, how to handle family, this book is something to read. So, with that, let's ভাই আমরা যদি previous discussion থেকে একটু আসি, যে আমরা কথা বলতেছিলাম নিউজিল্যান্ড নিয়ে, আমরা কথা বলতেছিলাম অস্ট্রেলিয়া নিয়ে, গলফ কোর্স, ডিপ্লোমেসি, তারপর হচ্ছে আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলছি, আমাদের বিভিন্ন যে লিডার আছে তাদেরকে নিয়ে কথা বলছি, যে যারা ছিল পুয়ার কিন্তু ভাব দেখাইতো দে আর দ্য রিচেস্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। আমরা যদি ইউএস এর দিকে আসি, আমরা দেখছি যে কিভাবে সে ছিল লিটারালি যে বাস্টিং সিআইএ কে সবার সামনে আ বলে দিছে যে দে ট্রাই টু ব্রাইব সিঙ্গাপুরিয়ান ইউ নো সিঙ্গাপুরিয়ান স্পেশাল ব্রাঞ্চ অফিসার্স। তারপর ওখান থেকে ক্লিনটন কল্ড হিম লিটারালি। ওই যে মাইকেল হ্যাঁ, ফে নিয়ে যে ঘটনা ঘটছে, যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কল্ড হিম যে নাও ইউ ক্যান নট হিট মাইকেল ফে, হি ইজ অ্যান আমেরিকান সিটিজেন। হি ডিডন্ট বাজ। লাইক সে হি ওয়াজ সিআইএর স্ট্রং। ঘটনাতেও সে তার নিজের নীতিতে অটল ছিল। তারপরে তাদের যে মাইকেল ফেকে যে পানিশমেন্ট দিল, ক্যানিং পাছায় পশ্চাৎদেশে যে বেত্রাঘাত, সেটাও সে মানে তার যেই ল্যান্ডের যে লটা ছিল ওইটাতেই সে মানে প্রিভেইল করেছে। সে কিন্তু ডিক্লাইন করে নাই অথবা করে নাই মানে ওদের সাথে এগ্রি করে নাই যে তোমাদের প্রপোজাল আমরা মেনে নিলাম। সে যেটা মনে করেছে যে তাদের ল্যান্ডের ল সেটাতেই সে স্টিক ছিল। তো আমাদের এই বইটার যে আলোচনা আমি যদি বলি এই বইটাতে বেসিক্যালি ৩ টা পার্ট। মেইন পার্টটা আমরা খুবই সিরিয়াসলি আলোচনা করেছি ফার্স্ট 2 এপিসোডে। সেটা হচ্ছে হাউ টু বিল্ড এ নেশন লাইক সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে সে কিভাবে প্রত্যেকটা সেক্টর ধরে কিভাবে বিল্ড করে সেটা নিয়ে ১৫ টা চ্যাপ্টারে সে মানে ইনক্লুসিভ একটা ডিসকাশন দিয়েছে। পরের তোমার ১৬ থেকে ৪০ চ্যাপ্টার পর্যন্ত যে আলোচনা, সেই আলোচনাটা মেইনলি হচ্ছে পার্ট ২ ইন্টারন্যাশনাল রিলেশনটাকে সে কিভাবে মেইনটেইন করেছে। এটা শুরু হয়েছে আমেরিকা থেকে শুরু করে, চায়না থেকে শুরু করে, তাইওয়ান, কোরিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, মায়ানমার, ইভেন সাউথ এশিয়ান লিডার, কমনওয়েলথের কান্ট্রি গুলোর সাথে সে কিভাবে ডিল করেছে। স্পেশালি তার মোস্ট সিরিয়াস এমফেসিস ছিল আমেরিকা, চায়না অ্যান্ড জাপান। তো আমরা এর পরের যে মেইন ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের সবার আরো গুরুত্বের সাথে দেখা উচিত যে লাস্ট পার্ট। লাস্ট পার্টে সে মেইন ৩ টা জিনিস নিয়ে আলোচনা করেছে। একটা হচ্ছে যে তোমার সে যে লিডারশিপটা অ্যাটেইন করেছে এবং সাস্টেইন করেছে এবং একটা লেভেল পর্যন্ত নিয়েছে। পরবর্তীতে তার নেক্সট লেভেল অফ লিডারশিপ সে কিভাবে তৈরি করে সে তাদের কাছে দায়িত্বটা হস্তান্তর করেছে। এটা চমৎকার একটা লেসন ফর এনি কান্ট্রি, এনি লিডারশিপ ইন দ্য ওয়ার্ল্ড। যে একটা জেনারেশন কিভাবে তৈরি করতে হয় যে পরবর্তীতে যাতে যাতে তারা প্রপার লিডারশিপ নেওয়ার জন্য প্রস্তুত থাকে এবং এইটার দায়িত্ব পরবর্তী জেনারেশনের না। এখনকার জেনারেশনের দায়িত্ব হচ্ছে পরবর্তীদেরকে তৈরি করা। এইটা সে এই চ্যাপ্টারে শিখিয়েছে। আরেকটা হচ্ছে তার ফ্যামিলির যে পার্সোনাল তোমার অ্যাম্বিয়েন্স টা, তাদের বাচ্চাদের গ্রুমিংটা, তার ওয়াইফ এর সাথে রিলেশনটা এবং তারা সেই সংসারটাকে কিভাবে মেইনটেইন করতো। এটাও আমরা যারা মানে ডে টু ডে লাইফ লিড করি অ্যাজ এ চাকরিজীবী যে তোমার কর্পোরেট
এক্সিকিউটিভ তুমি, আমি সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে, অথবা অন্য যারা পলিটিক্স করেন, অন্য যারা পলিসি লেভেলে কাজ করেন, এনজিও তে কাজ করেন বা টপ লেভেলে কাজ করেন, তাদের ফ্যামিলি রিলেশনটার জন্য তার যেই কন্ডাক্ট উইথ দ্য ফ্যামিলি, এটাও একটা আমাদের জন্য একটা আইডিয়াল হতে পারে, মানে অ্যাকর্ডিং টু দ্য বুকের মধ্যে যা লিখেছেন সেই অনুযায়ী আমি মনে করি যে, আর এর বাইরে তিনি একটা ব্রিফ করেছেন, ওভারঅল একটা সামারি ড্র করেছেন, হাউ দ্য সিঙ্গাপুর কেম ইনটু বিং এন্ড দেন ইট প্রসপার্ড ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এবং সেটার সামারি দিয়েছে। আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করব, তবে আমি শুরু হিসেবে একটু জাপানটাকে খুবই ভালো করে দেখি, কারণ সে বেসিক্যালি যদি একটা দেশকে মানে মোস্ট ডেলিবারেটলি ফলো করে থাকে এবং সিনসিয়ারলি ফলো করে থাকে, সেটা হচ্ছে জাপান। জাপানকে জাপানের সাথে তার একটা এবং সিঙ্গাপুরের একটা হিস্ট্রিক্যাল একটা রিলেশনশিপ ছিল। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু তোমার জাপান সিঙ্গাপুরকে অকুপাই করে এবং ধরে ফেলে, এবং ধরে তোমার ৩-৪ বছর দখল করে রাখে এবং লাখ, লাখ লোক কিন্তু মেরে ফেলে। ওইখানেও কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম ৫,০০০ গ্রেভইয়ার্ড আছে, ওইখানেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রেভইয়ার্ড ছিল, এবং অনেকে হিসাব দিয়েছে যে ৫০,০০০, কেউ বলছে ১,০০,০০০ এর বেশি মানুষ জাপানিজরা সিঙ্গাপুরে মেরে ফেলেছে, স্লটার করেছে একদম। গুলি করে মেরে ফেলেছে। সো সিঙ্গাপুরের কিন্তু জাপান নিয়ে একটা অ্যালার্জি ছিল। একটা ট্রমা ছিল, এবং তাদের রিলেশনের মধ্যে কিন্তু একটা গ্যাপ ছিল। এবং জাপানিজরা হচ্ছে কি, জিনিসটা সরাসরি স্বীকার না করলেও শেষ অবধি মাঝে মধ্যে একটু স্বীকার করতে এবং লজ্জা পাইতাম। একটু শাই থাকতো জিনিসটা নিয়ে, এবং তারা কনফিডেন্ট ছিল। কিন্তু লি তো এত বেশি স্মার্ট ছিল, উনি দেখেছেন যে না, যেদিন গেছে সেদিন তো গিয়েছে। এটা নিয়ে মানে এত চেতনা নিয়ে পড়ে না থেকে আমরা নতুন করে আবার বিল্ড করি। দেখা যায় যে এখান থেকে আমাদের কি পেতে পারে, এবং উনি জাপান ভিজিট করেছেন। এবং জাপান যখন তোমার অকুপাই করেছে সিঙ্গাপুরকে, সিঙ্গাপুরের তখন কিন্তু জাপানিজদের আন্ডারে চাকরি করেছে লি কুয়ান। পত্রিকার তোমার রিপোর্টার টাইপের বা এডিটর টাইপের একটা চাকরি সে করেছে আরকি। সেটার এক্সপেরিয়েন্সটাও সে কাজে লাগাইছে যে জাপানিজদের সাথে কিভাবে কাজ করতে হয় আরকি। তো যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, সে যখন গভর্নমেন্টে আসলো স্পেশালি এট দ্য 70s, সে মনে করলো যে না, জাপানের সাথে আমাদের একটা প্রপার রিলেশনশিপ হতে পারে। এবং সে তাদের কাছে গেল এবং গিয়ে দেখলো যে তাদের ইটা কি, এবং গিয়ে সে কিছু ব্যাপারে খুবই ইমপ্রেস হলো। যেমন জাপান, সে তার ওয়েস্টার্ন যেই প্র্যাকটিস গুলা, স্পেশালি ফ্রি মার্কেটের পাশাপাশি তোমার ওয়েস্টার্ন টেকনোলজি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ওয়েস্টার্ন আইডিয়া গুলো কিভাবে তোমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে প্রপারলি ইউটিলাইজ করা যায়, এই জিনিসগুলো নিয়েছে, স্টিল কিপিং দ্য কোর ইসেন্স অফ জাপানিজ কালচার এন্ড ট্র্যাডিশন এন্ড হেরিটেজ। এইটা তার কাছে খুবই ইমপ্রেসিভ মনে হয়েছে। আরে জাপান যদি পারে, আমি তাহলে পারব না কেন? আমরা তাহলে পারব না কেন? তখন সে কি করলো? সে জাপানিজদের কাছে কিন্তু বলল, "আপনারা আমাদেরকে হেল্প করেন। আমাদের এই জায়গায় আমাদের পোর্টে একটু প্রবলেম আছে। আমাদের হিউম্যান রিসোর্স এ একটা প্রবলেম আছে। আমাদের এডুকেশন এ কিছু প্রবলেম আছে। আপনারা আমাদেরকে গাইড করেন। আমাদেরকে বিভিন্ন ধরনের এক্সপার্ট সলিউশন দেন আরকি।" তো জাপানিজরা ডে টু ডে বিভিন্ন পলিটিক্যাল লিডারশিপ যারা এসছেন, তারা মোটামুটি লি কুয়ান এর সাথে অ্যালাইন করেছে এবং তারা হেল্প করেছে। এবং সে কি লেভেলে হেল্প করেছে? ধরো তোমার, সে জাপানিজ এক্সপার্টদের ডেকেছে। ডেকে তাদের সিঙ্গাপুরের যেই পোর্ট গুলা রয়েছে এগুলা দেখিয়েছে। সিঙ্গাপুরের যে অপারেশন গুলো আছে সেগুলো দেখিয়েছে। সে আবার নিজে গিয়েছে। সে নিজে গিয়ে দেখেছে যে জাপানিজরা কিভাবে অপারেট করে, তাদের পোর্ট অপারেট করে কিভাবে, তাদের ইন্ডাস্ট্রি কিভাবে অপারেট করে। এবং সে কিছু বেসিক ডিফারেন্স পেয়েছে। আবার তাদেরকে জিজ্ঞেস করেছে, "তোমরা কি বেসিক ডিফারেন্স পালা?" তো ওরা বলতেছে যে, "না, এট দিস লেভেল তোমাদের এফিসিয়েন্সি আমাদের লেভেলে না। কারণ হচ্ছে তোমাদের কালচার আর আমাদের কালচার ডিফারেন্ট। আমরা যেরকম হার্ড ওয়ার্ক করতে পারি 100%, তোমাদের ওই লেভেলটা এখন 60 বা 70 তে গিয়েছে। বাট স্টিল পসিবল যে এটা তোমরা 100% অ্যাটেইন করতে পারো।" তখন সে আবার আইডিয়া চেয়েছে যে কিভাবে আমরাও আপনাদের মতো 100% লেভেলে অ্যাটেইন করতে পারি আরকি। আর এর ফাঁকে, ফাঁকে পলিটিক্যাল আলাপ হয়েছে। পলিটিক্যাল আলাপের মধ্যে একটা ছিল রিপারেশন, যে ওরা আমাদের এত বড় ক্ষতি করেছে। এটা সরি বলুক। সরি বলার পাশাপাশি আমাদেরকে কিছু ক্ষতিপূরণ দিক আর্থিক। সে এইভাবে আর্থিক সরাসরি তো ওরা দেয় নাই। কারণ সরাসরি দিলে তো জাপান এটা এগ্রি করা হয়ে গেল যে ওরা এদেরকে কি পরিমাণ অত্যাচার করেছে। তারা ওইটা না করে নিজেরাই একটু মানে গিল্টি ফিল থেকে নিজেরাই উৎসাহিত হয়ে সিঙ্গাপুরকে আ হেল্প করেছে। এবং জাপানিজদের কিন্তু একটা কালচার আছে যে তারা যখন যেখানে যায় তারা নিজেদের মতো করে থাকে। নিজেদের সব সেটআপ নিয়ে যায়, নিজেদের মানুষজন নিয়ে ওইখানে কাজ-টাজ করে দিয়ে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার এটা সেটা করে দেয়। এবং এটা দিয়ে আল্টিমেটলি কিন্তু সিঙ্গাপুর মানে জাপানিজ মডেলটাকে অনেকটাই তোমার অ্যাক্লামাটাইজ করেছে। তোমার কপি করে নাই বা অ্যাডাপ্ট করেছে, বা তোমার একটা কম্বিনেশন অফ দেয়ার ওন ওয়ার্ক এথিক অ্যান্ড ফিলসফি অ্যান্ড কালচার আর জাপানিজ ওদের। সাথে, সাথে তো ওয়েস্টার্ন ভ্যালু, ফ্রি মার্কেট এটা সেটা আছে। যেমন জাপানের কিন্তু তখন তোমার ওয়েস্টার্ন ভ্যালু থাকলেও কিন্তু ফ্রি মার্কেট ওই অর্থে ছিল না। তারা এক্সপোর্ট এর ব্যাপারে খুব আগ্রহী ছিল। কিন্তু ইম্পোর্ট এর ব্যাপারে জাপানিজরা কিন্তু ওই সময় অতটা আগ্রহী ছিল না। তো এই যে তোমার গ্যাপটা, এটাও কিন্তু লি কুয়ান ধরতে পেরেছেন। উনি বলেছেন যে, "না, আমরা যদি তোমার শুধু জাপানিজদের মধ্যে এক্সপোর্ট এর তালে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক কিছু মানে মিস হয়ে যাবে। কারণ আমাদের ল্যান্ডটা তো ছোট। আমাদের পিপল কে অ্যাকোমোডেট করতে হবে বেশি। বেশি এমএনসিস নিয়ে আসতে হবে। বেশি ইন্ডাস্ট্রিয়াল অপারেশন চালাতে হবে। সেক্ষেত্রে আমাদের অনেক কিছু ইম্পোর্ট ও করতে হবে।" সুতরাং সে এখানে কাইন্ড অফ কিপিং দেয়ার ওন ভ্যালু প্রিভেইলিং
সে তাদের মতো করে তোমার semi laissez-faire in terms of export import বা বিজনেসের যে ওন মার্কেটের পাওয়ারটা এটাকে সে মানে ধরেছে, জাস্ট সে এসে একটা রাডার বা তোমার একটা হালটা ধরেছিল কি যে যাতে এটা ডিরেল না হয়। আবার এত বেশি তোমার ওয়েস্টার্ন ইনভেশন না হয়, যে মাধ্যমে পুরো সিঙ্গাপুর হুইপড আউট হয়ে যায় থ্রু ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, ফ্রি প্রেস, আমি সেক্স, আমি হচ্ছে ক্রাইম, ড্রাগ, all those positive and negative things. তো এটা আর সে পুরোটা পারে নাই, বাট হি সাস্টেইনড। মা তুমি বলো। মানে আমি যেটা লাগে যখন আমি এটা পড়তেছিলাম যে জাপানিজ চ্যাপ্টারটা, হুম, আমি কন্ট্রাস্ট করতেছিলাম। ধরেন 1962 তে when these mass graves were like, they found these mass graves, this Japanese killed and hundreds and thousands of Singaporeans and put them into mass graves. And আমি একটা নতুন প্রেসিডেন্ট হইছি এবং নতুন প্রেসিডেন্ট হওয়ার পরে হচ্ছে আমি হুম, হুম, দেখতে পাচ্ছি যে সাডেনলি আমি আমার লোকজনের এমনি মারছে। যে কোনো লিডার, যে কোনো দেশের মানে চিন্তা করেন, আমার এখন আমি এই ইস্যুটাকে কাজে লাগিয়ে I can gain political popularity, হুম, এই হুম, ইস্যুটাকে কাজে লাগিয়ে I can create chaos, I can gain my power, হুম, একটা আ বড় ইন্ডাস্ট্রিয়াল নেশনের সাথে আমি ফাইটে যেতে পারি। হুম, হুম, কিন্তু লি এর অ্যাপ্রোচ এখানে দেখে মানে সে যখন দেখছে যে ইয়েস 1962 তে I saw this, এবং সে যখন হায়াতো আইকেডার সাথে দেখা করছে প্রাইম মিনিস্টার 1962 তে, জাপানিজরা কিন্তু অ্যাপোলজি করে নাই। না করে না, যেমন করে না। হচ্ছে হ্যাঁ, জার্মানিরাও যেমন অ্যাপোলজি করে না, তেমনি জাপানিরাও কোনো অ্যাপোলজি দেয় নাই। সেটা তো সে রাগ করে নাই। হুম, সে ওই মিটিং এর মধ্যে হুম, সে যখন দেখতেছিল, আমার কাছে মনে হয় যে ওই সময় সে অলরেডি বুঝতেছিল যে 1965 মাই ইন্ডিপেন্ডেন্স ইজ কামিং অ্যান্ড আই মাইট হুম, নিড জাপান হুম, লেটার। সে ওই সময় সিঙ্গাপুর থেকে $50 মিলিয়ন ওই যে ব্লাড ডেট হুম, হুম, ওইটা দিয়ে সলভ করলো। সো দ্যাট ওয়াজ এ মাস্টার স্ট্রোক টু মি ফার্স্ট অফ অল, যে সিঙ্গাপুর অ্যাজ এ গ্রোয়িং কান্ট্রি হি নিডস মানি। হুম, হুম, অ্যান্ড সেকেন্ড থিং, সে সে তার ডোমেস্টিককেও বুঝাইতে পারবে যে আমি তো টাকা নিছি। দ্যাট হুম, ওয়াজ ব্লাড ডেট অ্যান্ড ইট ওয়াজ পেইড। হুম, হুম। ওইটার পরে যখন হচ্ছে আপনার ওই যে যখন এটা কিন্তু স্ট্রেটস মিলিয়ন অফ ডলার, এটা কিন্তু বিলিয়ন না কিন্তু। না, না মাথায় মিলিয়ন, রেখো এটা 50 নট মিলিয়ন। ওই সো সময় মাচ, মিলিয়ন নট অনেক ছিল খারাপ ছিল। এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ মানি। ওইটা জাস্ট একটা নমিনাল এটা বলতে গেলে। প্রাগমেটিক ছিল। আপনি দেখেন, আপনি যদি এখন 50 বিলিয়ন চাইতেন ওই সময় তো দিত না জাপান। না, জাপানও তো ওই সময় এত বড়লোক ছিল না। জাপান তো দ্বিতীয় বাট দে আর বিশ্বযুদ্ধের ডুইং পরে তো গুড। they were doing good but not as good as like হুম, they used to do in 1980s. তারপরে ধরেন স্ট্রেটস অফ মালাক্কা যেটা ছিল, যে হুম, জাপান মানে লি বুঝতে পারছে যে জাপানের ইকোনমি হচ্ছে এই গালফ থেকে যে অয়েল, সেই অয়েলের উপরে ডিপেন্ডেন্ট। হুম, হুম, সো যখনই জাপানের ২ টা অয়েল ট্যাঙ্কার ধ্বংস হয়ে গেল এবং সিঙ্গাপুরের পলিউশন হইলো বা ওই সময় যে হুম, জিনিসটা হইলো, ইচ্ছা করলে কিন্তু সে ওই প্রিভিয়াস মানে অ্যানিমোসিটি আনতে পারত এবং হ্যাঁ। আইনা হচ্ছে সে নতুন করে প্রবলেম শুরু করতে পারত। কিন্তু ওই এবং না সময়ের ওই মধ্যে সময় সে কিন্তু এটা নিয়ে তোমার মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া কিন্তু জাপানের উপর মহা ক্ষেপা হয়েছিল এবং উল্টা মহাক্ষেপা মানে ছিল। থ্রেট দিচ্ছিল, কারণ ওরাও তো ওই সময় জাপান এমন মানে আবার সুপার পাওয়ারও না। না, এখন ওই সময় কিন্তু সে মিডিয়েট করেছে এবং সে জাপানের পক্ষে নিয়ে জাপানের পক্ষে মানে অনেকটা ফেভার করেছে এবং কারণ জাপানের সে বুঝতে পেরেছে। দেখছে ওই সময়, আপনি চিন্তা করে দেখেন, আমি যদি জাপানিজ ম্যানুফ্যাকচারিংটা চাই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার তো জাপানকে লাগবে। আর আমাদের ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার চেয়ে জাপানকে বেশি দরকার। জাপান তখন আমার কাছে ইম্পোর্টেন্ট বিকজ আই ওয়ান্ট টু লিপফ্রগ দ্য রিজিয়ন, তাই না? হুম, আমার তো হুম, মালয়েশিয়া থেকে উপরে চলে যেতে হবে, আমার ইন্দোনেশিয়া থেকে উপরে চলে যেতে হবে। যদি হুম, আমার ওদের উপর থেকে যাইতে হয়, আই হ্যাভ টু গিভ মানে হ্যাভ মাই রিলেশনশিপ উইথ দ্য ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার। হুম, এরকম হুম, হুম। ছোটখাটো আশেপাশে নেইবার চিন্তা করে তো আমার লাভ নাই। না, ইটস ট্রু। সো এই জায়গা থেকে সে জাপানিজ গভর্নমেন্টের সাপোর্ট এনশিওর করলো এই হুম, জিনিসটা হুম। করে। কিন্তু আমার কাছে সবচেয়ে ইম্পোর্টেন্ট লাগে ভাই, আমি মানে সে তার অবজারভেশন পাওয়ার। আপনি ওই যে তার গ্রিসি শুজ এক্সাম্পলটা আপনি কি মনে আছে কিনা? বলো তো, আপনি বলো পড়ছেন একটু। কিনা? যে সে যখন গেছে হচ্ছে একটা শিপইয়ার্ডে, জাপানিজ হ্যাঁ, আই ক্যান আইএইচআই রিমেম্বার। ইয়েস। শিপইয়ার্ডস বুঝছেন? হ্যাঁ, 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 ইয়োকোহামাতে। হ্যাঁ। সে ওখানের যে আইএইচআই শিপইয়ার্ডস এর যে ভাইস প্রেসিডেন্ট ডক্টর হুম, শিন্টো, হুম, সেই ডক্টর শিন্টো লাইক এ পিএইচডি হোল্ডার, হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ হুম, দিস হিউজ শিপইয়ার্ড। হুম, হুম, সে দেখছে সে কি ছিল, স্ট্যান্ডার্ড কোম্পানি ইউনিফর্ম পরা, একটা হার্ড হ্যাট, হুম, হুম, রাবারের বুট, মানে সব মানে পুরা মানে ওই শিপইয়ার্ডের গ্রাউন্ড ফ্লোরে কি হচ্ছিল তার হুম, স্যান্ডেল ছিল গ্রিসি। হুম, 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 তার মানে সে সবকিছু জানতো ওখানে কি হইছে। অন দ্য আদার হ্যান্ড সে যখন ব্রিটিশ সোয়ান অ্যান্ড হান্টার শিপইয়ার্ডে গেল, যে ওই যে টাইনেসাইড জাপানি এই ব্রিটিশ যে হুম, শিপইয়ার্ড, ওখানকার যে চেয়ারম্যান স্যার জন হান্টার, ঠিক আছে? হুম, সে আরকি পুরা বিউটিফুল টেইলরড স্যুট, তারপরে সে আসছে রোলস রয়েসে এবং হুম, সে আসার পরে সে কি করছে? তার পায়ের ভেতরে যে গ্রিস আসছে, হুম। সেটা হচ্ছে মানে ওই ফ্যাক্টরির আপনার যে পাপোশ। কার্পেট, পাপোশ ওইটা দিয়ে সে মানে মানে ক্লিন করছে। সে মানে আপনি যখন একটা বড়
প্রেসিডেন্ট আপনি এগুলি লিটল জিনিসগুলো যখন নোটিস হ্যাঁ, করেন এবং সে এটা দিয়ে সে ডিডাকশনটা আমার খুব বেশি মজা লাগছে। সে ডিডিউস করেছে যে এখান থেকে যে জাপানের কালচারটা কিরকম যে তোমার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে ওইখানে যে ইউনিভার্সিটি থেকে পড়ে আসুক, সে যখন একটা ফ্যাক্টরিতে কাজ করবে, যদি একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সে একদমই লোয়ার বেস থেকে শুরু করবে, যে সে না অফিসার না। অন্যদিকে আমাদের কমনওয়েলথ কালচারটা কি, অথবা মডার্ন কর্পোরেট কালচারটা কি, হি উইল বি লাইক এমটিও, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, লাইক আ মিডল পজিশন অলরেডি, যেটা আমাদের গভর্নমেন্টও আছে, ধরো 9 গ্রেড 6 গ্রেডের একটা পজিশন আছে। কিন্তু ওদের জাপানিজ কালচারটা কি, যে শুরু করো একদম তোমার নিচ থেকে, লেবার থেকে আরকি। লেবারের সাথে তোমার এন্ট্রি অফিসারের কোনো পার্থক্য নাই। পারতেন এরপর সে শিক্ষা-দীক্ষা বা কালচার এটা সেটা নলেজ ইনভেনশন দিয়ে সে যদি উপরে যেতে পারে, the system will take him into the লিটারালি আপনার upper stage. প্র্যাকটিসটার কথা চিন্তা করেন। সে ২ টা প্র্যাকটিস দেখছে এবং সে ওই সময় ডিসাইড করছে আমার জাপানিজ প্র্যাকটিস লাগবে সিঙ্গাপুরে যদি হ্যাঁ, হ্যাঁ, সিঙ্গাপুরকে হ্যাঁ। ডেভেলপ করতে হয়। মানে আমার এরকম ব্রিটিশ মানে স্নবি পশনেস লাগবে নাকি? পশনেস দিয়ে আমার সিঙ্গাপুরকে উন্নতি করতে পারব না। আপনি এই পার্থক্যটা দেখে বোঝা যায় যে ধরেন অন্যান্য আফ্রিকান লিডার্স তারপর হচ্ছে না, এই ইভেন সাউথ সাউথ এশিয়ান এশিয়ান লিডার্স এরা আমাদের মানে থেকে। এখন কি কইতাম মানে আমি আমার বাংলাদেশের কথাও যদি চিন্তা করি সেদিন তো আমি এক্সাম্পল এক্সাক্টলি। দিলাম। আমি তো সবার কথা যে যদি তুমি এমটিও হিসেবে শুরু করছিলে ইউনাইটেড ফাইন্যান্সে। আমি ফাইন্যান্স ওখানে অ্যাসিস্ট্যান্ট কমিশনার 9 গ্রেড। ঠিক আছে? ঠিক। দিন শেষে আপনার জিনিসটা বুঝতে হবে যে এই যে অ্যাটিটিউড গুলা, এই যে আমরা হঠাৎ করে ধরেন আপনি চিন্তা করে দেখেন বিসিএস অফিসার অথবা হচ্ছে যার পুলিশের ভিতরে যখন পোস্টিং হয়, একটা ইয়াং ছেলে যখন এসপি হিসাবে আসে, ও কেমনে একটা হাবিলদারের কষ্ট বুঝবে? আচ্ছা, এটা একটা বিষয়, মানে এটা ওভারঅল মানে সিনারিওটা দিস ইজ এ ব্রিটিশ জাপানে। স্ট্রাকচার। আপনি এটা কিন্তু হ্যাঁ। ডিনাই করলে লাভ নেই। দিস ইজ এ না, ব্রিটিশ স্ট্রাকচার। I'm not gonna deny anything in the system. সো আমার কাছে এই জিনিসগুলাই লাগে যে দিন শেষে দ্য ওয়ে হি অ্যাডপ্টেড দ্য গুড প্র্যাকটিসেস হুম, 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 ফর সিঙ্গাপুর ইটসেলফ দ্যাট ওয়াজ রিয়েলি, রিয়েলি অ্যামেজিং। সো ওই হুম, হুম। জিনিসটা থেকেই আপনি দেখেন আমার এই জায়গার মধ্যে ইন্টারেস্টিংটা লাগে আমরা কিন্তু চায়নাকে এখনো টাচ করি নাই। আপনি Okay, দেখেন I'll go into China very soon. চায়না। সো Sorry about that. আমি ওই যে ধরেন জাপানিজ থেকে সে শিখতেছে। কিন্তু ওই সময়টার সিচুয়েশন এ কিন্তু ইভেন দো প্রায় 70% লোক সিঙ্গাপুর ছিল চাইনিজ। যে সময় আরো বেশি। 1965 এর পরে যখন সে ইন্ডিপেন্ডেন্স পাইল, ওই সময় কিন্তু চায়নার সাথে সিঙ্গাপুরের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ ছিল না ভাই। না, তারা করে নাই। এবং চায়নার যেই আ আ ব্রডকাস্টিং মিডিয়া হুম, যেখানে কমিউনিস্ট প্রপাগান্ডা সরানো হইতো, সেই ব্রডকাস্টিং মিডিয়াতে সে আরকি ওই যে লি কুয়ান ইউকে কিন্তু লি কুয়ান ইউকে বলতো যে আ রানিং ডগ অফ ইউএস অ্যান্ড ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে কারণ হচ্ছে কি লি হুম, কুয়ান ইউ কমিউনিজমকে ডিনাউন্স করছে। সে হুম। হচ্ছে আমেরিকা এবং যে বড়, বড় মাল্টিন্যাশনাল তাদের সাথে কথা বলতেছে। এবং তারা আবার মানে জাপানিজদেরও ডগ বলতো আরকি। ২ টারই ডগ বলতো। জাপানিজ ডগ আর হচ্ছে আমেরিকান ডগ আর হচ্ছে লিকন। আমেরিকা লি যখন গেল মাওয়ের সাথে দেখা করতে, হুম। তখন হচ্ছে সে কিন্তু অ্যাকচুয়ালি তাকে দেখছে যে হি ওয়াজ ফিজিক্যালি ফ্রেইল মানে মানে পড়ন্ত অসুস্থ। বেলা, মাওয়ের শেষ বেলার দিকে পরন্ত আরকি। দ্য শ্যাডো অফ এ ম্যান হ্যাঁ, হু হ্যাড লেড দ্য লং মার্চ। দ্যাট হ্যাঁ, ওয়াজ দ্য রাইট মানে চলে যাচ্ছে আরকি। ওই যে পাওয়ারফুল এর যে একটা ব্যাপার ছিল, ওই জিনিসগুলা ছিল না। কিন্তু ওই সিচুয়েশন যখন তাদের মধ্যে অ্যানিমোসিটি চলতেছিল, হুম, তখন কিন্তু ওই চায়নার হিপোক্রিসিটা মানে সে কিন্তু বুঝাইছে মাওকে। বুঝানোর হুম, চেষ্টা করছে যে, আপনাকে জিনিসটা বুঝতে হবে যে, আ ওই সিঙ্গাপুরের যে একটা সেপারেট মাল্টিরেশিয়াল আইডেন্টিটি আছে হুম, এবং সেই যে আইডেন্টিটিটার মধ্যে যে মালয় তারপর হচ্ছে হুম, ইন্ডিয়ান যে মিনিস্টার ছিল ওই সময়ের মধ্যে হুম, হুম। সিঙ্গাপুরের মধ্যে সে কিন্তু বারে চায়নাকে প্রেশার দিচ্ছে যে ইউ হ্যাভ টু রিকগনাইজ সিঙ্গাপুর অ্যাজ এ সেপারেট সভরেন এন্টিটি। মাল্টিরেশিয়াল আইডেন্টিটি অ্যাজ এ সভরেন হুম, কান্ট্রি। সো এই যে একটা ব্যাপার যে হুম, হুম, যখন হচ্ছে সে এত বড় একটা দেশের সাথে নতুন একটা কান্ট্রি হিসাবে কথা বলতে চায় এবং ওই সময় মাও তো বুঝাই যাচ্ছে যে সে কি পরিমাণ পাওয়ারফুল এবং সে হচ্ছে হুম, জাস্ট কালচারাল রেভলিউশন লেড করে আসলো এবং হচ্ছে সে ওই মানে বিশাল বড় একটা পাওয়ারফুল ফিগার। সে ওই জায়গার মধ্যেও গিয়ে হচ্ছে যে তার যে একটা ব্যাপার, তার যে দেশের একটা আইডেন্টিটি, তার যে একটা আ আ সেলফ রেসপেক্ট হুম। সে অলওয়েজ ওইটা মেইনটেইন করে গেছে। মানে এই জিনিসগুলো রিয়ালি, রিয়ালি মানে ইমপ্রেসিভ, ইম্পোর্টেন্ট। ইমপ্রেসিভ ইমপ্রেসিভ ছিল অনেক। আরকি। হুম, হুম, হুম। এবং তারপরে যে হচ্ছে কিন্তু ধরেন তোমার হ্যাঁ, বলুন। মাওয়ের সাথে তার রিলেশন হইলো এর পরবর্তীতে আ তারপরে মাঝখানে যে দেং জিয়াওপি আসার আগে মাঝখানে যে ৩-৪ বছর একজন ছিল, তার সাথেও এক ধরনের ওয়ার্কিং রিলেশন করেছে। পরবর্তীতে দেং জিয়াওপি এর সাথে সবচেয়ে ভালো রিলেশন, এবং পরবর্তীতে তার লি প্যাং এবং জিয়াং জেমিন যে আসছেন একদমই 2000 পর্যন্ত যে ছিল আরকি, দেং জিয়াওপিং এর পরে। এদের সাথে কিন্তু সে একটা সিরিয়াস লেভেলের ইন্টারনাল রিলেশন তৈরি হয়েছে উইথ মিউচুয়াল রেসপেক্ট। এমন না যে তোমার সিঙ্গাপুর একটা ছোট দেশ, গিয়ে ওদের কাছে গিয়ে হুজুর, হুজুর করা বা রানিং ডগ হওয়া আরকি। সে বরং গিয়ে এমন একটা স্ট্যান্ডার্ড এন্ড সিস্টেম দাঁড় করাইছে, ওরাই তার কাছে অ্যাডভাইস করতো ফর ফাইন্যান্সিয়াল পলিসি, মনিটারি পলিসি, ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার কিভাবে করবে ডেভেলপমেন্টটা। ডেং জিয়াওপিং
সেভারাল টাইম তার লোকজনকে পাঠায় দিত আরকি। ইভেন জিয়াং জেমিনকেও একসময় যখন সে ডেপুটি প্রাইম মিনিস্টার বা মিনিস্টার ছিল, তখন তারে পাঠায় দিছিল ইয়েতে সিঙ্গাপুরে যে তুমি দেখে আসো যে সিঙ্গাপুর কিভাবে ডেভেলপ করছে। এবং দেং জিয়াওপিং দ্য ফার্স্ট পারসন, উনি ১ম কিন্তু সিঙ্গাপুরকে প্রপারলি রিকগনাইজ করে যে উই আর দ্য কান্ট্রি, চায়না কান্ট্রি এস এ কান্ট্রি, আমাদের সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান থেকে শেখার আছে। এবং এটা মানে তাকে খুব মানে ইমপ্রেস করে যে না। আমার কাছে ওই জায়গার মধ্যে যে পয়েন্ট আমি হাইলাইট করতে চাই, ধরেন ওই যে হ্যাঁ, যখন বলেন। নভেম্বর 1978 এ ডেং জিয়াওপিং সিঙ্গাপুরে গেল। হুম, সে সিঙ্গাপুরে গিয়ে যখন তার সাথে মিটিং করতেছে লি কুয়ান ইউ এর হুম, সাথে, সে বলতেছে যে, "I want ASEAN।" ASEAN মানে হচ্ছে এই যে সিঙ্গাপুর, হুম। তারপর হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, এই টাইল্যান্ড এটা সেটা। থাইল্যান্ড, এই যে অ্যাসোসিয়েশন অফ দ্য সাউথ ইস্ট এশিয়ান নেশনস। সো এই ASEAN-কে সে বলতেছিল যে ডেং জিয়াওপিং তাকে প্রপোজ করছে যে, "আমি ASEAN-এর সাথে ইউনাইট হইতে চাই। যাতে আমি ওই যে রাশিয়ান বেয়ার, তারপর হুম, হচ্ছে ভিয়েতনাম, তারপরে হচ্ছে যে কিউবা অফ দ্য ইস্ট, এগুলো থেকে আলাদা হব। মানে রাশিয়া, ভিয়েতনাম এগুলো থেকে আলাদা হয়ে I want ASEAN to be united with China।" হুম, একটা দেশ যার সাথে বিশাল বড় দেশ এবং একটা হুম, সিঙ্গাপুর, এবং সেই দেশের প্রিমিয়ার আপনার দেশে আসছে, আইসা আপনাকে প্রপোজ করতেছে, "I want you to be unite with us to avoid Russia and to avoid হুম। Vietnam." অ্যাজ এ আমরা কি করতাম? ধরেন আমি ভাবি, বিপদে পড়ে যেতাম আমি জানি আরকি। না আপনার কথা। কনফিউজড আমি হয়ে যেতাম। বলতাম যে, "ইয়েস, ইয়েস ভাই আসেন।" হুম, মানে একটা সাহস। কিন্তু সে কিন্তু সরাসরি মুখের উপরে মানা করে দিছে। সে অ্যাকচুয়ালি বলছে এরকম যে, "এশিয়ান নেইবারস, আমরা চাইনিজ ড্রাগনকে আইসোলেট করতে চাই।" মানে আমরা আসিয়ান যে নেশনসরা আমরা একত্রিত হইতে চাই টু আইসোলেট চাইনিজ ড্রাগন, নট দ্য রাশিয়ান বেয়ার, নট দ্য ভিয়েতনামি। কারণ ওই সময় সে বলে দিছে মুখের উপরে যে, "আপনারা যেভাবে অ্যাক্টিভলি ব্রডকাস্টিং করতেছেন আমাদের এগেইনস্ট এ, যে আমরা হচ্ছে কমিউনিস্টের এগেইনস্ট এ, তারপর হচ্ছে আমরা যত আশেপাশে যারাই ছিল, যারা নতুন করে কমিউনিস্ট থেকে আলাদা হইছে, ইউ আর স্প্রেডিং প্রোপাগান্ডা।" প্রোপাগান্ডার মেইনলি তাদের প্রোপাগান্ডার মেশিনটা ছিল প্রত্যেকটা দেশে। আমি গত এপিসোডে বলেছি, কমিউনিস্ট পার্টি অফ মালয়েশিয়া, কমিউনিস্ট পার্টি অফ সিঙ্গাপুর, কমিউনিস্ট পার্টি অফ ইন্দোনেশিয়া, এরকম কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, সিপিবি, এরকম সব দেশেই ছিল। এবং তারা কিন্তু তোমার সরকারের সাথে রিলেশন ছিল না, কিন্তু পার্টির সাথে রিলেশন ছিল আরকি। এই রিলেশনশিপ ছিল পার্টি একটা। এদেরকে তোমার ফান্ডিং করতো এবং বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা মেশিনারি চালায় দিত যে তোমরা এগুলো বিভিন্ন দেশে কাজকর্ম করো। তখন লি কুয়ানের মাথায় আসলো যে আপনি এত সুন্দর, সুন্দর আমার সাথে এজ এ গভর্নমেন্ট হিসেবে কথা বলতেছেন। কিন্তু আপনার গভর্নমেন্ট যেই মেশিনের উপরে চলে, অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়নার মেশিন দিয়ে চলে। সেই মেশিন তো আমাদের প্রত্যেকটা দেশে ঝামেলা পাকাচ্ছে। আপনি এদিক দিয়ে ঝামেলা পাকাবেন আবার বলবেন আমাদের সাথে ইউনাইটেড এটা হবে না। আপনাদেরকে ১ম এই এটা স্টপ করতে হবে। এবং কিন্তু দেং জিয়াওপিং কিন্তু তার এই অ্যাডভাইসটা নিয়েছে যে সত্যিকার অর্থেই ওদের সাথে যদি তোমার ওয়ার্কিং রিলেশন করতে হয় তাহলে ওদেরকে ওদের ওদের ইন্টারনাল সভরেইনটিকে রেসপেক্ট করতে হবে। এবং তারা কিন্তু সেটা করেছে আরকি। পরে আস্তে, আস্তে কিন্তু তারাও নিজেরাও অনেকটা ওদের যেই এবং ইন্টারন্যাশনাল মানে সে কমিউনিস্ট পার্টি সরাসরি গুলা যখন থেকে। ওই যে ডেন জিয়াপিং বলছে যে, "হোয়াট হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট মি টু ডু?" কি চাও? তখন হুম। সে মুখের উপরে বলছে, "বন্ধ করো তাহলে ব্রডকাস্টিং।" চিন্তা করে দেখেন। মানে ভাই তুমি তো ছোট দেশের একটা প্রেসিডেন্ট হইছো। কিন্তু দ্য ওয়ে হি টকস, দ্য ওয়ে হি মানে ও এরপর কিন্তু সত্যি, সত্যি বন্ধ করছে। হ্যাঁ, করছে, আপনি করছে আরকি। হ্যাঁ, আপনার করতে হবে তো। কারণ লি বুঝতে পারছে এখন পাওয়ার স্ট্রাগলটা কি। তোমার এখন সোভিয়েত ইউনিয়ন নাই। তোমার সাথে জি যে না। সোভিয়েত ইউনিয়ন এসে তোমার সাথে পাওয়ার মানে কি করবে, কমিউনিজমের সাফাই গাবে, দ্যাটস নট নো মানে লঙ্গার দেয়ার। আরেকটা কন্ট্রাডিকশন ছিল চায়নার সাথে। ওরা ভিয়েতনামের সাথে, সিঙ্গাপুর ওই যে ১ম এ ইসরায়েলের সাথে করল, কিন্তু ইসরায়েলের সাথে করা অলওয়েজ রিস্কি ইন টার্মস অফ জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট। তো তখন তারা মানে অ্যাপ্রোচ করেছিল তাইওয়ানকে আর্লি 80s এর দিকে যে তোমরা আমাদের আ এয়ার যে এয়ার ফোর্স আছে এদেরকে ট্রেন করো। তো তাইওয়ান ওই সময় এটা আবার মানে আ এগ্রি করেছে এবং তারা উইথআউট মাচ কস্ট, মানে যা রেগুলার খরচ হচ্ছে এর বাইরে কোনো খরচ না নিয়ে আ সিঙ্গাপুরের এয়ার ফোর্সকে কিন্তু ট্রেনিংটা দিয়েছে। এবং তারা এটা সিঙ্গাপুর বিশেষ করে লি কুয়ান এটা মনে রেখেছে যে সে হচ্ছে আমাদের বিপদের দিনের বন্ধু। তো যখনই কোনো নেগোশিয়েশন হইতো চায়নার সাথে ইন টার্মস অফ তাইওয়ান অ্যান্ড সিঙ্গাপুর, তখন কিন্তু লি কুয়ান এটা মনে করায় দিত যে সিঙ্গাপুরের কি রাইট আছে টু টক ইন ফেভার অফ তাইওয়ান। এবং তাইওয়ান যে তোমার 2 সেপারেট পলিসি সেই ব্যাপারে মানে সেনসিটিভ ছিল। সে মানে তোমার 2 ডিফারেন্ট কান্ট্রি, তাইওয়ান ডিফারেন্ট কান্ট্রি বা চায়না ডিফারেন্ট কান্ট্রি এই পলিসিতে সরাসরি কিছু না বললেও তাদের যেই তোমার প্রভিনশিয়াল বা সেমাই সভরেনিটি রয়েছে এটাকে সে মানে রেসপেক্ট করতো এবং বলতো যে না ওরা তো আমাদেরকে হেল্পটা করেছেন। এখন আপনারা বললেই ওদের সাথে আমার এই মিলিটারি বন্ডিংটা আমরা ফেলে দিতে পারি না। আমরা আস্তে, আস্তে করব, বাট এটা আমাদের আনটিল নাও তারা যখন আমরা ২ পক্ষই যখন একমত হব তখন এটা করতে পারবো। এটা আপনাদের কোনো ট্রাবল করবে না, এটা আমরা বলতে পারি। এবং সে কিন্তু তাইওয়ানের সাথে চায়নার যে তোমার ওই সময়ে যে টেনশনটা ছিল ওইটা কিন্তু ব্রিজিং এর ক্ষেত্রেও একটু মানে বেশ ভালো মিডিয়েটর বা ইন্টারলকিউটর হিসেবে ভূমিকা পালন করেছে। এবং ওই সময় কিন্তু তোমার চাইনিজদের কিন্তু তাইওয়ান ইনভেশন করার প্ল্যান আসতো, কথা আসতো। বিশেষ করে চাইনিজ কমিউনিস্ট পার্টির যে তোমার টপ লিডার, পলিট ব্যুরো লিডার যারা ছিল তাদের মধ্য থেকে একটা চাহিদা ছিল যে না এরা তো সভরেন বা ডিফারেন্ট কান্ট্রি হইতে পারে না। আমরা একে ওদেরকে ইনভেড করি। আবার ওদিক দিয়ে
তাইওয়ানও দেখতেছে যে আমরা একটা লেসিস ফেরি মার্কেট ইকোনমি দিয়ে মোটামুটি বেশ ভালো করছি, আমরা একদম সরাসরি স্বাধীনতা ঘোষণা করে ওদের চায়না থেকে বের হয়ে যায় আর কি। তো এটাও সে আবার ওদেরকে বুঝাইতো না তোমরা এত কিছু করতে যাও না, তাহলে দেখবে যে পুরো প্যাচ লেগে যাবে, পুরো আমাদের এই টোটাল যেই রিজিয়নটা আছে এখানকার জিও পলিটিক্সটা আনস্টেবল হয়ে যাবে, হুইচ গানা অলসো এফেক্ট সিঙ্গাপুর। যে তাইওয়ান সিঙ্গাপুরে মারামারি লাগলে ডেফিনেটলি কেউ তাইওয়ান আর যদি চায়নাতে মারামারি লাগে কেউ সিঙ্গাপুরে বিনিয়োগ করতে যাবে না, সেটা কিন্তু না। বুঝতে পেরেছে আর কি। এবং সে এটা ওই জায়গায় বলছে যে তোমরা যাই করো তোমরা আলোচনার টেবিলে করো, আই উইল হেল্প ইউ অলসো। এবং সে যেমন তোমার দেং জিয়াওপিং এর খুব ভালো একজন অ্যাডভাইজার ছিল, জিয়াং জেমিনের অ্যাডভাইজার ছিল, পাশাপাশি কন্টেম্পোরারি যে তোমার তাইওয়ানিজ লিডাররা ছিল তাদের সাথেও তার প্রপার রিলেশন ছিল আরকি। যে তারা একসাথে ওই ইউনিভার্সিটিতে পড়ছে কিছুদিন। ওই হিসেবে একটা সম্পর্ক ছিল আরকি। তো এই জিনিসগুলা সে কিন্তু মেইনটেইন করেছে এবং সে তার যে ভূমিকাটা এবং সে বইতে যেটা বোঝানোর চেষ্টা করেছে এবং আমি যেটা বুঝলাম, যদি আমি ভুল হয়ে থাকি এবং তার বক্তব্য যদি মানে অতিরঞ্জিত হয়ে না থাকে, চায়না যে দিন শেষে তোমার মার্কেটটা অনেকটা ওপেন করে দিয়েছে এবং ওপেন করার যে তোমার ইন্সপিরেশনটা, গাইডেন্সটা এবং ওয়ে এবং কন্ডাক্টটা সবকিছুতেই তোমার লিক ওয়ান এর বিরাট একটা ইম্প্যাক্ট ছিল। এটা 100% বলব না, 50% বলব না, পার্সেন্টেজ দিয়ে আমি বলব না। কিন্তু অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট ইন দ্য বুক এবং তার যে ডেসক্রিপশনটা আছে, আদারওয়াইজ চায়না হয়তোবা করতো আরো পরে অথবা এতটা করতো না। এবং কিভাবে মার্কেটটা তোমার ওপেন করা যায়, স্টিল কিপিং দ্য চাইনিজ ভ্যালু, স্টিল কিপিং দ্য অল দ্য 4000 ইয়ার্স ট্র্যাডিশন হেরিটেজ অফ চাইনিজ সিভিলাইজেশন, এগুলো রেখে কিভাবে করা যায় সে প্রত্যেকটার ব্যাপারে কিন্তু তোমার পয়েন্ট ধরে ধরে ওদেরকে সাজেস্ট করতো। যে উনি বলতো দেখো এই যে আমি সিঙ্গাপুরকে বড় করেছি, এই সিঙ্গাপুরের লোকজন ছিল তোমার মেছুয়া, মাছ মারতো, এদের কোনো তোমাদের এখানে সবচেয়ে মানে জবরজং যেগুলো ছিল এগুলো পালায় পালায় ওইখানে গেছে, ওদের প্রজেনি থেকে আমি যেগুলো পেয়েছি এগুলো মেছুয়াদের দিয়েই কিন্তু আমি আজকে সিঙ্গাপুরকে সিঙ্গাপুর বানাইছি। আদারওয়াইজ তোমাদের কি আছে? তোমাদের আছে ম্যান্ডারিন শিখা, 4000 বছরের সভ্যতার নির্যাস থেকে পাওয়া শিক্ষিত জ্ঞানীগুণী কনফুসিয়ানিজমে শিক্ষিত অনেক মানে তোমার মডারেট পার্সন, সব একটা বড় মেশিনারি আছে। তোমাদের মেইন প্রবলেম কি? তোমাদের মেইন প্রবলেম হচ্ছে মাও জেদুং এর তোমার একটা জেনারেশনকে নষ্ট করে দেয়া। এই তোমরা ফুল ইউটোপিয়ান আজে বাজে চিন্তায় রেভলিউশন বা তোমার বিপ্লবের নাম করে তোমাদের একটা জেনারেশন একটা 20-30 বছর নষ্ট করেছে। এগুলা ভুজুং ভাজুং ছেড়ে দিয়ে তোমরা সঠিক ইকোনমি, ফ্রি ইকোনমির দিকে আসো। আমি যেভাবে এইখানে ইকোনমিক জোন চালু করেছি, I will suggest you, I will give you the software and technical support to establish your own ইকোনমিক জোন ইন সাইন। তো এগুলো কিন্তু দেং জিয়াওপিং এবং জিয়াং জেমিন কিন্তু তাকে একদম টু দা পয়েন্টে ফলো করেছে। সুতরাং আমি এইভাবে বলি যে চায়না যে আজকের চায়না, এখানে তোমার সিঙ্গাপুর বা স্পেশালি লিক ওয়ানের সে নিজে যেহেতু ভালো করেছে এটা থেকে যেমন ইন্সপায়ার্ড হয়েছে, পাশাপাশি তার যে ডাইরেক্ট গুড রিলেশন উইথ দেং জিয়াওপিং এন্ড জিয়াং জেমিন, এইটা খুবই মানে প্রপারলি কাজ করেছে আরকি। এবং এটা আসলে কি আমি হিস্ট্রিতে এটা এভাবে কখনো চিন্তা করিনি। কিন্তু এই বইটা পড়ার পর মনে হলো যে ইফ দেয়ার ওয়ার নো লিক ওয়ান, নো সিঙ্গাপুর, তাহলে চায়নার হিস্ট্রিটা হয়তো আরেকটু ডিফারেন্ট হইলেও হইতে পারতো। মেবি দে ওয়ার ইন ফ্রি মার্কেট বাট আফটার লাইক 2000 এর পরে হয়তোবা ঢুকতো। অথবা ওই সময়ে তারা জাপানিজ মডেলে চলে যেত। জাপানিজ মডেলটা কি ছিল? জাপানিজ মডেল ছিল যে তোমার আমরা এক্সপোর্ট করব মনের আনন্দে কিন্তু ইম্পোর্ট করব না। কিন্তু লিক ওয়ান দেখেছেন যে এটা 40 এর দশকে, 50 এর দশকে, 60 এর দশকে ঠিক ছিল। কিন্তু এই সময় 70 এবং 80 এর দশকে এসে 80-90 এর দশকে এসে এই ধরনের তোমার কন্ট্রোল ফ্রি মার্কেট আর কাজ করবে না আরকি। যে এই যে মার্কেন্টালিজম আমরা পড়েছিলাম না ইকোনমিক্স থিওরিতে, প্রথমের ওইটা এখন আর মানে কাজ করবে না। ইউ এখন হ্যাভ কাজ টু বি করবে। লেস স্পেরি, কোয়াইট আ লেস স্পেরি, বাট সিন্স ইউ হ্যাভ দ্য সিভিলাইজেশন অফ 4000 ইয়ার্স, তোমাদের হেরিটেজ আছে, কালচার আছে, তোমাদের এগুলা মেইনটেইন করতে হবে। তখন ওরা আবার বলতো যে না তাহলে তো প্রবলেম হবে। কিরকম যে আমরা তো ডেমোক্রেটিক ভ্যালু মানে প্র্যাকটিস করতে পারবো না এই দেশে। আমরা ফ্রি প্রেস দিতে পারবো না। আমরা এখানে প্রস্টিটিউশন চালু করতে পারবো না। আমরা এখানে গ্যাম্বলিং দিতে পারবো। প্রত্যেকটাতে যে প্রবলেম আছে আরকি। সে তখন আবার প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে মানে সমাধান দিত আরকি। যে বলত যে না তোমার এখানে ডেমোক্রেসি চালু করার দরকার নাই। কারণ তোমাদের লোকজন ডেমোক্রেসির জন্য এখন উপযুক্ত না। ফ্রি প্রেস চালু করার দরকার নাই কারণ ইটস নট ইওর ভ্যালু। মানে এটা তোমার 4000 ইয়ার্স এর ট্র্যাডিশন, এম্পায়াররা কোন কালে এই ফ্রি প্রেস বিশ্বাস করত না আরকি। এটা হঠাৎ করে তুমি চাপায় দিলে এটা সোভিয়েত ইউনিয়নের উপর যেরকম তোমার মনে করো হঠাৎ করে চাপায় দিছে এক্সপ্লোশন হওয়ার পরে, মানে সোভিয়েত ইউনিয়ন ব্রেকডাউন হলো, ইয়েলিচিন আসলো, একটা নির্বাচন হলো, এরপরে তো আবার পুটিন আসলো, পুটিন এসে তো মাশাআল্লাহ আবার সেই আগের লাইনে চলে গেছে আরকি। দ্য জার, ঠিক আছে? তো ঘটনা আসলে কিন্তু ব্যাপারটা এরকম যে তুমি হঠাৎ করে একটা চমক দিলা কিন্তু চমকটা কতদিন সাস্টেইন করবে সেটা প্রেডিক্ট করতে পারতো যে এইসব করতে ইম্পর্টেন্ট পারবে। আরকি। ওকে বলতে যে তোমার এখানে যে করতেছো তাহলে তো আমাদের এখানে তো একটা পিউরিটিস্ট একটা আইডিয়া আছে যে তোমার ওইখানে তো হেভি প্রস্টিটিউশন চলে আরকি। মাদক চলে, ড্রাগ চলে। এটা আমরা যদি ফ্রি ইকোনমিক জোন করে আমার এখানে তো করার সাথে সাথে এগুলো শুরু হয়ে গেছে। বলছে দেখো এই সিঙ্গাপুর হচ্ছে পোর্ট অথরিটি।
এখানে একটা পোর্ট এরিয়া পৃথিবীর সব জায়গায় এই আকামটা হয় আর কি। এখন আমরা এটা তো পুরো কন্ট্রোল করতে পারবো না, উই উইল কন্ট্রোল ইন সাম এক্সটেন্ট। আমরা এটা একটা রিজিয়নে একটা সেপারেট জোন করে দিব, ওইখানে আমরা রেগুলার মেডিকেল চেক আপ করবো। গ্যামলিং তো এই চাইনিজরা যেগুলো আসে সেগুলোই তো তাদের সাথে হাজার বছরের ঐতিহ্য হিসেবে এখানে গ্যামলিংটা নিয়ে আসে। ওরা ওদের বাইরে ওরা গ্যামলিং ছাড়তে পারবে না, কিন্তু ওদেরকে আমি কোনো তোমার মাফিয়া বা তোমার কোনো করাপশন নেটওয়ার্কের মধ্যে যাইতে দেবো না। যা কিছু হবে উইদিন দ্য লিগেল ফ্রেমওয়ার্ক, ক্যাসিনো হোক বা যেটাই হোক, এটা আস্তে আস্তে তারা কিন্তু করেছে। তারপরে তোমার অন্য অন্য ইস্যুগুলো নিয়ে কথা বলেছে, যে তোমার রুল অফ ল কি এরকম হবে, কারণ চায়না থ্রু আউট দি ইয়ার্স, লাইক তোমার মাও জেদুং যেদিন ক্ষমতা আসে তারপরেই তো সে সব ল অ্যাব্রোগেট করে দিয়েছে আর কি, যে কোনো ধরনের ল থাকবে না আর কি। সে এক একটা অর্ডার প্রমালগেট করতো এবং ওই অর্ডার অনুযায়ী কিন্তু চায়না চলতো। ওইটা কিন্তু ভালোই চলতেছিল। এবং কিন্তু তোমার সে দেং জিয়াওপিং এবং জিয়াং জেমিনকে বললো যে দেখো, তোমরা যেভাবে একটা দেশ চালাও, এখানে তোমার এইটা ইন্টারন্যাশনাল বিজনেস বা ট্রেডিং বা এক্সপোর্ট ইম্পোর্টের জন্য উপযুক্ত না। কারণ তুমি যদি কোনো একটা এমএনসিজ নিয়ে আসো, ইনভেস্টর নিয়ে আসো, তারা তোমার কাছে রুল অফ ল দেখতে চাইবে। তোমাদের তো ল নেই, তো রুল অফ ল কই থেকে আসবে? সো ইউ মেক নিউ লস ফর ইউর ল্যান্ড। তখন তারা কিন্তু সিঙ্গাপুরে লোক পাঠালো যে সিঙ্গাপুরে কি কি ল আছে এগুলো দেখে দেখে তোমরা কপি করো আর কি, এবং কপি করছে এবং সে এটা হেল্প করছে। হ্যাঁ, আপনি একটা আনবিলিভেবল। এই জায়গার মধ্যে ইম্পোর্টেন্ট যে জিনিসটা হচ্ছে মানে মানে ধরেন ওই যে যখন ১৯৯৪ সালে আ আ লি হচ্ছে একটা চায়নার যে সেন্ট্রাল লিডারশিপ এর সাথে হুম, একটা চুক্তি করল যে তারা হচ্ছে গিয়ে সুজৌতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করবে একটা হুম, হুম, এসআইপি। হুম, সো মেইন মানে গোলটা কি ছিল? ওই যে ইন্ডাস্ট্রিয়াল পার্কে যে ট্রান্সফার করবে সেটা হচ্ছে যে সিঙ্গাপুরের যে সফটওয়্যার, বাই হুম, সিঙ্গাপুর সফটওয়্যার দে অ্যাকচুয়ালি মিন হাউ সিঙ্গাপুর ডেভেলপড, ওই প্র্যাকটিস ইউজ করে এই যে সুজাও ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে তারা ডেভেলপ করবে। ওকে লি দিল। লি ওয়ান্টেড টু ওকে তোমরা ডেভেলপ করো আমরা ফুল দিয়ে দিব। কিন্তু খুবই তাড়াতাড়ি তারা বুঝতে পারল যে আ যেই চাইনিজ যে লোকাল রিজিয়নটা ছিল তারা একটা মানে ফিলোসফি ফলো করে। সেটা হচ্ছে যে মাউন্টেন্স আর হাই, এম্পারার ইস ফার অ্যাওয়ে। এটার মানে হচ্ছে তুমি চুক্তি করছো আমার সেন্ট্রাল কমান্ডের সাথে। তুমি তার আমার হুম, সাথে চুক্তি করো নাই। মানে রাইট। সুজু যে রিজিয়ন প্রভিন্সিয়াল সে বলতেছে ডিসেন্ট্রালাইজেশনটা হয় নাই। না, তুমি করছো তাদের সাথে। এখন এই কারণে কি করছে, এই সুজুর যে অফিসিয়ালস ছিল, তারা হুম, বেইজিং এর যে অবজেক্টিভ যে হুম, সিঙ্গাপুর সফটওয়্যারটাকে আনবে, হুম, সেটা বাদ দিয়ে তারা কি করলো, নিজের একটা নতুন রাইভাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করলো। একটা যখন রাইভাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করলো এবং সেই রাইভালের জন্য তারা হচ্ছে ফার্স্ট রুল, তারপর হচ্ছে তাদের যে ল্যান্ডের যে কস্ট কমায় দিল, তাদের যত ইউটিলিটি আছে সেগুলো সুন্দরভাবে দিল। সো এই সিচুয়েশন আপনি কি করবেন? এখন লি হিসাবে যে আপনি সেন্ট্রাল এর সাথে চুক্তি যেটা করছেন, রিজিয়ন সেটা মানতেছে না। সো যখনই ওই যে জিয়াং জেমিন তারপর হচ্ছে যে এই চুক্তি করার পরে তো ইচ্ছা করে মানে তাই সে রিজিয়নের সাথে মারামারি করতেই যায় নাই। হুম, 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 সুজুর সাথে মানে এখানে ইন্টারেস্টটা কার ছিল অ্যাকচুয়ালি? ইন্টারেস্টটা ছিল কিন্তু চাইনিজের। হুম, সে সরাসরি প্রেসিডেন্ট জিয়াং জেমিনের সাথে গিয়ে বলছে যে, "I do not want this. You have to intervene." মানে তুমি আমাকে বলছো ওখানের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে। আর ওখানে যদি আমার মানে মানে লাভ না হয় হুম, তাহলে তো হবে না। হুম, তখন সে চালাকি কইরা মানে আপনি জিনিসটা বুঝেন। হুম, ওই ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যে সেন্ট্রাল ইনভেস্টমেন্ট বাড়ায় দিছে। মানে হচ্ছে এখন সূর্য যে ন্যাশনাল পার্ক ছিল সেটার ভিতরে সেন্ট্রাল বেইজিং এর ইনভেস্টমেন্ট বেশি আর সিঙ্গাপুর হচ্ছে মাইনরিটি অ্যাডভাইজার। এখন হুম, হুম, মারামারি কর। বুঝতে পারছি। সেটাই আরকি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি দেখলাম যে চায়নার, যেটা তোমার চায়নার টপ লিডারশিপরা বুঝতে পারতো না, সেটা সে গিয়ে বুঝতে পারছে। কিরকম? সে চায়নাতে গিয়ে বিশেষ করে দেং জিয়াওপিং আসার পর প্রত্যেক বছরই একবার করে চায়না যাইতো এবং দেখতো কি হয় না হয়, এবং সে একদম রিমোট এলাকাগুলো দেখতো এবং প্রত্যেকটা গিয়ে আলাদা করে স্টাডি করতো। এবং সে যেই এটা দিল যে চায়নাতে তোমার যদি সেন্ট্রাল প্ল্যানিংটা করা হয়, এটা নেভার বিন সাকসেসফুল। রাশিয়ার মতো আরো সিরিয়াসলি ফল করবে এবং এক্সপ্লোশন হবে আর কি। কারণ হচ্ছে রাশিয়ার মধ্যে তাও মোটামুটি বা সোভিয়েত ইউনিয়নের মধ্যে মোটামুটি তাও এই যে কালচারাল একটা ইউনিটি আছে, কিন্তু বলতেছে চায়নার একটা প্রভিন্সের সাথে আরেকটা প্রভিন্সের কোনো কমিউনিকেশনই নাই আর কি। এবং কেউ কারো চেনেই না, হয়তো বা চিনেন? ল্যাঙ্গুয়েজের কিছুই আছে, ল্যাঙ্গুয়েজ নাম ম্যান্ডারিন, বাট ডায়ালেক্ট হচ্ছে হাজার মাইলের পার্থক্য আর কি। একজনের ভাষা দুজন বোঝে না, একই বুঝি না। ভাষা যদিও। আমরা যেরকম মনে করি চাটগাঁইটা মানে বুঝতে পারি বা ওরকম তার চেয়ে ভাই বেশি আমি বুঝি ডিফিকাল্ট না। আর কি। এরকম তো এই জিনিসগুলো সে বুঝতে পেরেছে এবং সে বুঝতে পেরেছে যে সেন্ট্রাল প্ল্যানিং এ চায়না চলতে পারে না, এবং এর মাধ্যমে এই যে মাওয়ের যে চিন্তা চেতনা, এটা হচ্ছে মানে চায়নাকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে। এবং সে এই জন্য দেং জিয়াওপিং এবং জিয়াং জেমিংকে তার বইতে সিরিয়াসলি অ্যাপ্রিসিয়েট করেছে, যে তাদের মতো রেভলিউশন লিডারশিপ, ট্রু রেভলিউশন করেছে দেং জিয়াওপিং এবং জিয়াং জেমিন, যারা একটা চায়নাকে তোমার কুক্ষিগত একটা শক্তির হাত থেকে একটা তোমার বোতলের মধ্য থেকে মানে একটা ড্রাগনকে সে একটু ফ্লারিশ করার সুযোগ দিয়েছে। আমার এবং সে এই জায়গায় আপনার কাছে একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, হাউ ডু বলেন। ইউ সি দ্য ট্র্যাজেডি অফ Tiananmen Square?
ট্রাজেডি অফ টিয়ানানমেন স্কয়ার আমি আমার দৃষ্টিতে তো বলতে যাব না। আমার দৃষ্টিতে বলার চেয়ে আমি মিস্টার লিকুয়ানের দৃষ্টিতে বলি। লিকুয়ান যেটা বলছে যে দেখো, আমাদের এই চায়নার যে কালচার, হেরিটেজ এবং কন্ট্রোলটা রয়েছে, এটার একটা হেরিটেজ রয়েছে। এখন ওরা যেই তোমার রেভলিউশনটা করেছে, বিশেষ করে মাওয়ের নেতৃত্বে, এবং তারা যে কন্ট্রোলটা নিয়ে এসছে, হঠাৎ করে ওইখান থেকে সাম পিপল যদি এক্সপ্লোর করতে যায়, এবং তারা আসলে ভয় পেয়ে গেছিল যে যদি এখানে একটু প্রলিফারেট করতে দেই, এই প্রলিফারেশনটা তো তোমার সোভিয়েত ইউনিয়নে হয়েছিল, যে হঠাৎ করে দু একটা আন্দোলন হচ্ছিল, আন্দোলন হতে হতে এটা বিরাট আন্দোলন হয়ে গিয়েছে আর কি। এখন সোভিয়েত ইউনিয়নের যেই গর্বাচেপ আছে, গর্বাচেপের সাথে দেং জিয়াওপিং এর পার্থক্যটা কোথায়? গর্বাচেপ নিজে কোনো আন্দোলন সংগ্রাম বা রেভলিউশন দেখে নাই। আর মিস্টার দেং জিয়াওপিং উনি তো 80-90 বছর, তখন তো আর বয়স প্রায় 85-র মতো, 80-র মতো আর কি। সারা জীবন বিপ্লব করে আসছে, বিপ্লবের উপর খাচ্ছে, ঘুমাইছে, ও জানে যে এখান থেকে আসলে কি হবে। এন্ড হি বিকেম ভেরি সিরিয়াস। এবং ও কিন্তু দেখা যায় যে চায়নাতে একটা নিয়ম কি, যে আমি যখন তোমার টপ লিডারশিপ থাকবো, আমি কিন্তু পরের লিডারশিপ চুজ করে দিয়ে যাবো অনেক আগেই আর কি। এবং সে তার যেই নেক্সট লিডারশিপ ছিল, তাকে দায়িত্ব দিয়েছিল তুমি এটা প্রবলেমটা সলভ করো। ও গিয়ে ভজগট লাগাই দিচ্ছে, পরে ওরা বাদ দিয়ে দিচ্ছে, পরে তো জিয়াং জেমিনরে নিয়ে আসছে। এবং ওই সময় যেটা করছে তাদের ব্যাপারটা, সে দুইটা অ্যাসপেক্ট থেকে ব্যাখ্যা করছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে যে তারা রেভলিউশনের যে ডায়নামিক্স গুলা থাকে, বিপ্লবের যে ডায়নামিক্স গুলা থাকে, এইটা ডেং জিয়াওপিং এর ইয়ার্স আফটার ইয়ার স্টাডি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে সেটা ডিসপাস করার জন্য একদম সিরিয়াস অ্যাকশনে গেছে আর কি। এতে পাবলিক কি মনে করুক না করুক, এতে কিছু যায় আসে না। সে ভয় পাইছিল যে এরকম কিছু একটা হইলে, যেমন সোভিয়েত ইউনিয়ন ভেঙে ইউক্রেন, কাজিকিস্তান এইটা সেটা অনেক 100টা দেশ বের হয়ে গেছে সোভিয়েত ইউনিয়নের পেট থেকে, ওইরকম ওদের মানে পেট থেকে আরো মানে 30টা প্রভিন্স আলাদা দেশ হয়ে যাবে। তো এই ফিয়ারটা তাদের ছিল। আর সে কোনো ধরনের কেওস এই জন্য অ্যালাউ করে নাই, যে যদি একটুখানি এটা প্রলিফারেট করতে দেওয়া হয়, এটাকে কেউ আর পরে কন্ট্রোল করতে পারবে না। সে শুরুতে এটাকে ম্যাসাকার করে করছে। এখন লিকুয়ান সেটা নিয়ে মানে প্রতিবাদ করেছে, কিন্তু আবার সে আবার কিন্তু মানে আবার অতিমাত্রায় কোনো উচ্চকিত প্রতিবাদ করে না মানে আরকি। ওই যে ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে একেবারে ধ্বংস করে দিচ্ছে, যে হ্যাঁ, চায়না হ্যাঁ, হ্যাঁ। একেবারে ধ্বংস করে ফেলছে, ওদের সবাইরে মেরে ফেলছে, ও আবার হ্যাঁ, ওইরকম যায় নাই আরকি। ওরকম কিছু করে না। বলছে যে এটা আমাদের কালচারটা আর ওই ওয়েস্টার্ন মিডিয়া বা ওয়েস্টার্ন যে কালচার, এটা কখনোই এক হবে না। ওরা আমাদের এই পার্সপেক্টিভটা বুঝতে পারবে না আরকি। তো এটা আমি মানে বলব যে তার যে সাম পিপলস আইডিয়াটা সে ছিল যে একটা মোরাল চায়না সাপোর্টই জাস্ট, দিছিল। হ্যাঁ, দিছে আরকি, যে চায়না জাস্ট গ্রো করতেছে। এখন হঠাৎ করে যদি এরকম একটা প্রোটেস্ট আসে, চায়না উইল গো হুম, ব্যাক 100 ইয়ার্স। এবং এবং তাই ডেন হইতো আরকি। জিয়াওপিং যখন সে বুঝতে পারছে যে উই আর ডেভেলপিং, উই ক্যানট গো ব্যাক, হি হুম, গট হুম, হুম। সিরিয়াস এন্ড হি ডিড সামথিং। কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট যে জিনিসটা লাগে, পরবর্তীতে যখন লি প্যাংস এনভয়, যে হচ্ছে পরবর্তীতে যখন তারা ডিফেন্ড করতে চাচ্ছিল টিয়ানানমেন স্কয়ারে, যে তাদের অ্যাকশনটা চায়না হুম, ডিফেন্ড করতে চাচ্ছিল, সে কিন্তু অ্যাকচুয়ালি বলছে তখনও, মানে সে কিন্তু তখন আবার প্রশংসা করে নাই যে ডেং যা করছে ভালো করছে। সে অ্যাকচুয়ালি বলছে যে চায়না হ্যাজ সাফার্ড এ ডিজাস্টারাস পাবলিক রিলেশনশিপ ফেইলিয়ার, হুম, হুম, এবং হচ্ছে তাকে অবশ্যই অ্যাক্টিভলি ওয়েস্ট ওয়ার্ল্ডের সাথে কাজ করতে হবে, তারা যাতে এই যে একটা ব্যাড রেপুটেশন হইছে, হুম, সেই ব্যাড রেপুটেশন থেকে নিজেদেরকে রিকভার করতে পারে। আদারওয়াইজ চায়না ডেভেলপ করতে পারবে না, বিকজ হুম, হুম, চায়না নিডস ওয়েস্টার্ন মার্কেটস to sell their goods. China needs this import export relationship, open market, free market. So হুম, if that is the case, then they need to improve on this relationship, on this narrative that they হুম, are not against people, they're not against culture. So that was really important, how he is balanced in his praising, in his, like, he doesn't follow a traditional way. He has his own thought. চলেন আমরা ফোকাস করি ভাই তার ফ্যামিলির দিকে। মানে তার যে ফ্যামিলিটা পাস আমার বেশি অ্যাট্রাক্ট করেছে। ১ম এ যদি আমি বলি যে সে যখন এট দ্য এন্ড অফ দ্য 80s এর শেষের দিকে, সে 70s এর শেষের দিকে, আ না 80s এর শেষের দিকে সে বুঝতে পারল যে I think I should quit now. তার বয়স প্রায় ৬৭-৬৮ হয়েছিল। এবং সে বুঝলো যে আমি তো অলরেডি ৩০ বছর ধরে নেতৃত্ব দিলাম। সে ৫৯ থেকে শুরু করলাম। আজকে তোমার প্রায় ৮৮-৮৯ সাল পর্যন্ত করে আসলাম। সো এখন আমাদের এই পরবর্তী জেনারেশনের কাছে আমাদের যে বাকি দায়িত্ব, এগুলা পালন করতে হবে। সে যেটা করলো, সে শুরুতেই তোমার মনে করো যে এইটা যখন সে প্ল্যান করছে, তার আগে থেকেই সে লোকজনকে প্রিপেয়ার করা শুরু করছে। এবং তার প্রিপারেশন এর অন্যতম কার্যক্রম যেটা ছিল যে এদেরকে প্রপার ভাবে গ্রুমিং করা, পড়াশোনা করা শেখানো, এবং এক্সিকিউটিভ যে তোমার বিজনেস গুলো আছে আরকি, এক্সিকিউটিভ ফাংশন গুলো আছে, এগুলো শেখানো। এন্ড শেখানোর জন্য সে ১ম এ অনেক আগে থেকেই শুরু করছে। শুরু করার অংশ হিসেবে সে একদম ইয়াং ছেলেপেলেদের, বিশেষ করে যারা সিঙ্গাপুরিয়ান বর্ন, এদেরকে স্টেট ফান্ডেড স্কলারশিপ দিয়ে কেমব্রিজ, হার্ভার্ড, অক্সফোর্ড, আমেরিকার অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে, এগুলো সবগুলাতে পড়তে পাঠাইতো আরকি। এবং পড়তে পাঠানোর পরে এগুলো আবার ফেরত নিয়ে আসতো। ফেরত নিয়ে এসে পার্টিতে জয়েন করাইতো, অথবা টপ গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলাতে ব্যুরোক্রেট হিসেবে জয়েন করাইতো আরকি। জয়েন করানোর পরে যারা এগুলা থেকে ভালো করতো, তাদেরকে সে পার্টিতে নিয়ে নিত আস্তে, আস্তে আরকি। এটা করতো। এবং এই ক্ষেত্রে সে রিক্রুটমেন্ট প্রসেস ছিল ভেরি সিভিয়ার। সে রিক্রুটমেন্ট প্রসেস এর জন্য সে নরমাল কোন পলিটিক্যাল সিস্টেমের মধ্যে যায় না। শেল কোম্পানি, সে ওই সময় দেখতেছে যে সারা ওয়ার্লড এ তোমার ওয়েল বিজনেস বা তোমার
জ্বালানি ব্যবসায় তারা খুব ভালো করতেছিল। তো ওদের যে তোমার কর্পোরেট হায়ার অ্যান্ড ফায়ার এর যে পলিসিটা আছে না সেটা এখানে ইমপ্লিমেন্ট করছে। সে কি ধরনের লোকজন রিক্রুট করবে তার এই পরবর্তী নেক্সট জেনারেশন স্কলারদের জন্য, নেক্সট জেনারেশন লিডারশিপদের জন্য ওদের মতো করে রিক্রুটমেন্ট টেস্ট নিত। ওদের মতো করে তোমার সাইকোলজিস্টদের হেল্প নিত যে কোন লোকগুলা তোমার পলিটিক্যালি কমিউনিকেশন সাস্টেইন করবে। দেখা যায় যে কিছু পোলাপান আছে যে লাইক রিয়েলি ভেরি গুড ইন ম্যাথমেটিক্স, সায়েন্স এন্ড বিজনেস, বাট দেখা যাচ্ছে তারা কথা বলতে পারে না। তাদের কমিউনিকেশন একটু দুর্বল বা ইন্ট্রোভার্ট। এগুলারে সে কোচের কাছে পাঠায় দিত। যে কোচ ওদেরকে শেখাইতো হাউ টু কমিউনিকেট পলিটিক্যালি এন্ড উইথ পাবলিক। তো এই পোলাপানগুলা যখন বাইরে থেকে পড়ে আসে সে আস্তে, আস্তে তোমার ওই ব্যুরোক্রেসিতে ঢুকাইছে বা বিভিন্ন টপ অর্গানাইজেশন গুলোতে ঢুকাইছে। ঢোকার পরে যখন ভালো করছে ওদেরকে পার্টিতে ইনভলভ করছে এবং বলছে তারা এমপি হয়। এমপি হওয়ার পরে তারা এইভাবে তাদের প্রত্যেককে রেডি করছে। এখন তখন যার সময় আসে অলরেডি সে অনেককে পেয়ে গেছে যে দে ক্যান টেক ওভার রেসপন্সিবিলিটি ফ্রম হিম, এবং তার পলিসি হচ্ছে যে হ্যাঁ, আমি এখানে থাকবো। আমি মানে একদমই রিটায়ার করব না। আমি রিটায়ার করার মাল না। আমি এখানে সিনিয়র মিনিস্টার হিসেবে কাজ করব। বাট আই উইল নট বি দ্য প্রাইম মিনিস্টার। ইভেন এই যে এর সাথে তখন চলে আসে তার ফ্যামিলির ইস্যুটা। তুমি এর সাথে জয়েন করো, যোগ করো তোমার যা, যা মনে আসে। যে তার ছেলে কিন্তু সে রিটায়ার করার ফাঁকে, ফাঁকে ডেপুটি মিনিস্টার হওয়ার মতো অলরেডি ক্যাপেবল হয়ে গেছে। অনেকে তাকে সাজেস্ট করলো হোয়াই নট মেকিং হিম প্রাইম মিনিস্টার। সে প্রাইম মিনিস্টার হওয়ার মধ্যে ক্যাপেবল। বাট তার কাছে মনে হয়েছে যে সে এটা যদি করে তাহলে এখানে পরিবারতন্ত্রটা আরেকটা তোমার নতুন ভাবে দেখা যাবে। নেপোটিজম জিনিসটা চলে আসবে। সে এটা কোনো প্রেসিডেন্স হিসেবে রাখতে চায় না। সে মনে করেছে তার ছেলে যদি তোমার কখনো ক্যাপেবল হয় সে নিজের যোগ্যতায় সবার মাধ্যমে ইলেকশনের মাধ্যমে আসবে। এটা আমার কোনো ইয়ে থাকবে না। সে আমি কি হয়েছে? এই যে যোগ্যতার কথাটা বললেন, আমি একটু তার হ্যাঁ। যোগ্যতা সম্পর্কে একটু বলতে চাই। লুং, আপনি যে ও ছেলের কথা বলতেছেন তার যে বড় ছেলে লুং, লুং কিন্তু ক্যামব্রিজে পড়াশোনা করছে হ্যাঁ, এবং সে ছিল আনপ্যারালাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস। মানে প্রোডিজি টাইপের। প্রডিজি টাইপের। মানে হচ্ছে যে সে যে মার্ক পাইতো তার যে সেকেন্ড পজিশন তার চেয়ে 50% কম মার্ক পাইতো। মানে আপনি বুঝেন ফার্স্ট আর সেকেন্ড এর ডিফারেন্স হচ্ছে আমি 80 পাইলে 50%। সেকেন্ড পাইছে 40। সো ওই লেভেলের একটা ম্যাথমেটিক্যাল জিনিয়াস। সে যেকোনো কিছু করতে পারতো ইচ্ছা করলে। কারণ হুম, সে হুম, যেহেতু ম্যাথমেটিক্যাল জিনিয়াস, ম্যাথমেটিক্স ক্যান ওয়ার্ক ইন ফিজিক্স, ইন ইকোনমিক্স, ইন এনিওয়্যার। হুম। কিন্তু সে কি করলো সুন্দর করে ক্যামব্রিজটা ছেড়ে দিল। কারণ সে ওই সময় তার টিউটরকে বলছে যে, "আমি ছেড়ে দেয় নাই? মানে শেষ করার পরে সে পিএইচডি বা এরকম পিএইচডি এগুলো মানে না ফেন্সি করে সে ডিগ্রিতে যায় ফেরত নাই। আসবে।" সে তার মানে ক্যামব্রিজের যে টিউটর তাকে বলছে যে, "আমি এমন কেউ মানে আমি এমন একজন হইতে চাই যারে মানুষ গাইল্লাবে কিছু করার জন্য। বাট আমি এমন কেউ হইতে চাই না যে আমি গাইল্লাবো মাইনষেরে কিন্তু আমি নিজে কিছু করতে পারব না।" মানে হি ওয়ান্টেড টু টেক দিস রেসপন্সিবিলিটি অন হিমসেলফ। সো সে আসলো, সে পলিটিক্যালি জয়েন করলো এবং তার পার্সোনাল লাইফে অনেক ট্র্যাজেডি ট্র্যাজেডি ছিল আছে। যে তার ওয়াইফ বউ মারা হার্ট গেছে বা অ্যাটাকে বাচ্চা। মারা গেল। হ্যাঁ। তার ছেলে যেটা আসলে সেটা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড ছিল, হুম, অ্যাসপারগার সিনড্রোম ছিল। সে নিজেও লিম্ফোমাতে এফেক্টেড ছিল। তারপরও দ্য ওয়ে হি বিল্ড হিমসেলফ হি ওয়াজ ব্রিলিয়ান্ট অ্যান্ড এভরিথিং। এবং বাই দ্য টাইম আপনি যেটা বললেন, যখন ১৯৯০ সালের দিকে হচ্ছে লি চলে যায়, মানে লি মানে টাইম আসছে যে পাসিং দ্য ব্যাটন, ও কিন্তু পুরাই ওই সিচুয়েশনে ছিল যে হি কুড টুক ওভার দ্য মানে হুম, মানে হুম, প্রাইম মিনিস্টারশিপ। কিন্তু লি বলছে যে যদি সে আমার কাছ থেকে নেয়, হুম, মানে ধরেন আমি ক্ষমতা ছাড়তেছি আর আমার বড় ছেলে এসে আমার নিতেছে, যতই আমি মেরিটোক্রেসির মাধ্যমে তাকে আমি দেই, হুম। যতই আমি বলি যে হি ওয়াজ ব্রিলিয়ান্ট দ্যাটস ওয়াই আই গেভ, পিপল উইল নট থিংক দ্যাট। পিপল মনে করবে আমি আমার ফ্যামিলিরে দিয়ে দিচ্ছি। মানে এটা আরেকটা রাজতন্ত্র আরকি। আরেকটা রাষ্ট্রযন্ত্র চলে আসবে। এই কারণে সে কি করল যে তার যে গ চক টং হুম। তাকে প্রাইম মিনিস্টার দিল এবং বলল যে যদি আমার ছেলে কোনো সময় আরো বেশি ব্রিলিয়ান্ট হয় তার কাছ থেকে সে নিবে। হি উইল বিকাম প্রাইম মিনিস্টার এমন when করেই হি কিন্তু বিকামস নিয়েছে। মানে ব্রিলিয়ান্ট। এটা বই লেখার পরে আরকি নিয়েছে মানে এটা। সে আপনি প্রাইম মিনিস্টার জিনিসটা হয়েছে। চিন্তা করে দেখেন বাট লেটলি সে আপনার হয়েছিল। কাছে কি মনে হয় যে পৃথিবীর ভিতরে এমন কোন প্রেসিডেন্ট আছে যার ছেলে এই পরিমাণে ব্রিলিয়ান্ট অ্যান্ড ইজ রেডি এবং আমি দেশের ভিতরে ফাউন্ডিং ফাদার হিসেবে আমি আমার যে প্রেস্টিজ, আমার যে স্ট্যাটাস, আমি ইচ্ছা করে আমার পাওয়ার আমি আরেকজনের হাতে দিয়ে দিব? মানে ওই লেভেলের চিন্তা ভাবনা কেউ যদি করতে পারে কোন একটা প্রেসিডেন্ট, আই ডোন্ট ওইখানে সে থিংক ক্যামব্রিজ থেকে সরাসরি এসে কিন্তু এয়ার ফোর্সে জয়েন করেছে আরকি। এয়ার জয়েন ফোর্স করছে। ট্রেনিং গুলা নিয়া মানে এমন না মানে যে হঠাৎ করে আসছে। সে ট্রেইনড, সে হচ্ছে ওইভাবে বড় হইছে সিভিল সার্ভিসে এবং অনেকদিন কাজ করছে আরকি। কাজ করছে এবং আমি ওই জিনিসটা মানে আরেকটা জিনিস মিলিটারিতে কাজ করছে, দেখেন, সিভিল সার্ভিসেও কাজ করছে। ২ টাতেই কাজ করছে আরকি। কাজ করছে এবং মানে সে যখন তার ছেলে-মেয়েদেরকে বড় করতেছিল তারা কিন্তু রাজপ্রাসাদে থাকে নাই ভাই। না। আপনি দেখছেন যে তার বউ যে চু এবং হচ্ছে লি, তারা হচ্ছে যে ওই যে তাদের যে শ্রী টিমেসাক যে গ্র্যান্ড অফিসিয়াল রেসিডেন্স ছিল হুম, ইস্তানা ডোমেইনে সিঙ্গাপুরের, তারা হুম, ওখানে থাকে নাই। তারা হচ্ছে থাকছে নরমালি এবং তারা বলছে যে যদি আমরা ওখানে থাকতাম আমরা আমাদের ছেলে-মেয়েদেরকে একটা আনরিয়ালিস্টিক ভিউ দিতাম। হুম, হুম, হুম। যে ওই আনরিয়ালিস্টিক তারা ভিউ প্রিন্স বা প্রিন্সেস ট্রিটমেন্ট প্রিন্স পাইতো এবং মনে তারা করতো ওই আরকি প্রিন্স বা এবং প্রিন্সেস মোস্ট হিসেবে বড় হইতো ইম্পোর্টেন্টলি আরকি। চু কিন্তু তাদেরকেও ক্যানিং করতো ভাই।
তার বউ এরম বাচ্চাদের মারতো, পাছায় পিটানি বউ খাইতো হচ্ছে আরকি। বাচ্চাদেরকে মারতো, কিন্তু সে নিজে মারতো না। কারণ সে বলছে যে, "আমি হচ্ছে ফাদার, আমার শক্তি বেশি। যদি আমি মারি, ফিজিক্যাল অ্যাবিউস এর দিকে যাই, they হুম, might think me as a bad father. হুম, That's why হুম। I do not go there." But Chu, as a mother, she was really strict. And একটা প্রাইম মিনিস্টারের বউ হয়ে সে হচ্ছে ৩ ছেলে-মেয়েরে বেত দিয়ে পিটাইতো যদি সে তারা ভালো কিছু না করত। হুম, হুম, এবং ওই ৩ ছেলে-মেয়েদেরকে সে নরমালি বড় করছে। মানে আপনার চু এর যদি আমি প্রশংসা করতে যাই, চু কিন্তু যখন ধরেন বা যখন ইনফেক্ট যখন সে হয় নাই প্রেসিডেন্ট এখনো। হুম, যখন এখনো সিঙ্গাপুর এখনো স্বাধীন হয় নাই ১৯৬০ এর দিকে, হুম, ১৯৫০ এর দিকে। প্রত্যেক জায়গায়, জায়গায় যখন লি বিট্রেয়ালস এর দিকে পড়তেছিল, যখন দেখতেছে লি তার ফ্রেন্ডরা তার সাথে বিট্রায়াল করতেছে, পলিটিক্স এর ভিতরে বিট্রায়াল চলতেছে, পাওয়ার চেঞ্জ চলতেছে, পাওয়ার গ্র্যাবিং চলতেছে, কমিউনিস্টরা থ্রেট দিচ্ছে, মার্কেটরা থ্রেট দিচ্ছে। একটা লোক যখন একটা নতুন দেশের ভিতরে যাচ্ছে, আপনি চিন্তা করে দেখেন, I was thinking like what is happening in his family? কিন্তু যখন এই সাইডে আমি পড়লাম যে লাস্টের দিকে যে you have to have a wife like that. Otherwise it's হুম, not possible. হুম, হুম, মানে হুম, সে ঘরের ভিতরে আইসা এটলিস্ট ওই শান্তিটা পাইতো, ওই স্ট্র্যাটেজি পাইতো। সে তার বউয়ের সাথে কথা বলতে পারত। হুম, হুম। সে হচ্ছে তার বউকে পলিসি নিয়ে ডিসকাশন করতে পারত। এবং তার ওয়াইফ এবং ওয়াইফ বেসিক্যালি লয়ার ছিল আরকি। ল হ্যাঁ, হ্যাঁ, স্টুডেন্ট একই ছিল সাথে আরকি। তো এবং সে মানে খুবই ওই যে ট্যালেন্টেড ছিল। ওই যে স্টেট স্পন্সরড না ইয়া ম্যারেজ ব্যাপারটা হুম, মানে তারা হচ্ছে হুম, ও তো ওইভাবে চিন্তা করছে এবং হুম, ওর বইয়ের সে কিন্তু কারণেই তো এভাবে ইনফ্লুয়েন্স বলছে হইছে আরকি। যে লি অ্যাজ হিমসেলফ টুক ডিসিশন বেসড অন এনালাইসিস রিজন। হুম, কিন্তু চু এর একটা গাট ফিলিং ছিল। হুম, মানে ওই যে চুপ মানে ডিসিশন নিতে পারতো যে সে বুঝতে পারতো আরকি যে অ্যাকচুয়ালি রিয়াল ফিলিংসটা কি? হোয়াট ইস বিহাইন্ড দ্য নাম্বারস? লি যেমন নাম্বারস দেখতো, এনালাইসিস দেখতো যেটা সামনের দিকে পাচ্ছে স্ট্রিক্ট ওইভাবে ডিসিশন নিত। কিন্তু চু ছিল একটু ডিফারেন্ট। সে বিহাইন্ড দ্য নাম্বারস চিন্তা করতো। যেমন ফর এক্সাম্পল বইয়ের মধ্যে যে বলতেছিল যে ১৯৬২ সালে যখন ওই যে পাপ মেম্বারস যে পলিটিক্যাল মেম্বারস ছিল, পলিটিক্যাল অ্যাকশন পার্টি, পিপল অ্যাকশন পার্টি হুম, ওরা সে বলেই দিছিল যে তারা কখনো ইউএমএনও যে লিডার্স আছে মালয়েশিয়ার হুম, তাদের সাথে কাজ করতে পারবে না। কারণ এই যে হুম, তাদের ইনকম্প্যাটিবল টেম্পারামেন্টস এর কারণে। হুম, এই গাট ফিলিং কিন্তু ওই যে 1965 এ যখন সেপারেশন হইছে, হুম, হুম। প্রুভেন হইছে যে তারা একসাথে কাজ করতে পারে নাই। পারে নাই, আসলে পাপ পারে নাই পার্টি আরকি। আছে ইয়েমেন এর সাথে কাজ করতে পারে নাই। সো দ্যাট ইস I think one of his strong point that he had that kind of a family, হুম, হুম। a এবং সেই wife. এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে তার রিলেশন খুব ভালো। তার ব্রাদার্সদের সাথে, কাজিনদের সাথেও এবং সে এদের সাথে কিন্তু রেগুলার ওই তোমার বিভিন্ন ফেস্টিভ্যালে একসাথে গেট টুগেদার করতো এবং সে সবার সাথে যোগাযোগ রাখতো এবং তার ওয়াইফও রাখতো আরকি। মানে সে একদমই এশিয়ান যে ভ্যালু বা তোমার সিঙ্গাপুরিয়ান যে ভ্যালু বা চাইনিজ ভ্যালু বা কনফুসিয়ান যে ভ্যালু গুলা ছিল, এগুলা মানে সে পুরোপুরি ওয়েস্টার্ন হয়ে যায় নাই। সে সবার সাথে যোগাযোগ রাখতো, একসাথে মিট করতো, ওর ব্রাদার সাথে করতো, ওর কাজিনদের সাথেও করতো এবং সবাই মিলেমিশে মানে আনন্দ ফুর্তি করতো সময়ে, সময়ে আরকি। এই জিনিসগুলো মানে শেখার মতো একটা ব্যাপার যে না মানে তোমার ক্যাপিটালিস্টিক হইতে গেলে যে সবকিছু ছেড়ে দিয়ে ক্যাপিটালিস্টিক হইতে হবে। ইন্ডিভিজুয়ালিজমের যেই তোমার ইন্ডিভিজুয়ালিজম ইজ নট দ্য ক্যাপিটালিজমের এপিটোম আরকি। মানে যে আমি ইন্ডিভিজুয়াল সবকিছু একাই করব। আমার কোন ফ্যামিলি থাকবে না। আমার কোন এক্সটেন্ডেড ফ্যামিলি থাকবে না। এরকম না। উনি বলেছেন যে না still we be capitalist, we grow rich, everything we can do, but we might have a good family also. আমাদের এটার চমৎকার যে এশিয়ান রিলেশনশিপ ভ্যালুস গুলো রয়েছে, এগুলো আমরা মেইনটেইন করে অনেক কিছু করতে পারি। সেটা দেখেছে তার যে অন্য বাচ্চারা ছিল, ওর মেয়েটাও কিন্তু মানে খুব বড় মেয়ে ডাক্তার ছিল হয়েছে এবং পেডিয়াট্রিক নিউরোলজিস্ট হুম, হুম, হুম। এবং টপ মানে টপ হচ্ছে লেভেলের এবং সে টপ এমবিএ লেভেলের পড়ে কিন্তু আবার সিঙ্গাপুরে চলে আসছে আরকি। সিঙ্গাপুরে গিয়ে চলে আসে। তার যে ইয়াং ছেলে সবচেয়ে হুম, হুম, ছোটটা যেটা, হুম, ও কিন্তু ক্যামব্রিজে ছিল ডাবল ফার্স্ট। হুম, 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 এবং সে হচ্ছে ওখান থেকে চলে আসছে। তারপরে হচ্ছে মিলিটারিতে জয়েন করছে। পরে মিলিটারি থেকে বের হয়ে আইসা সে হচ্ছে প্রাইভেট সেক্টরে আসছে এবং এট দ্য এন্ড সে সিঙ্গাপুরিয়ান টেলিকমের সিইও ছিল। হুম, 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 মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ওটাও কিন্তু সেই ইচ্ছাগুলো কিন্তু পারত যে স্টেটে নিয়ে আসতে, তাকে পলিটিক্স করাইতে, তাকে হ্যাঁ, কি হ্যাঁ। করতে। কিন্তু সে এমন একটা সিস্টেম সেট আপ করছে যে সিস্টেমের মধ্যে অনলি মেরিটোক্রেটিক না ওর ছেলে পিপল মানে কুড তোমার গভর্নমেন্টে জয়েন করতে চায় নাই। বলতেছে যে আমি প্রাইভেটেই ভালো করব। প্রাইভেটে ভালো প্রাইভেটে করব। ভালো করবে এবং প্রাইভেট সে সেক্টর কিন্তু চমৎকার সিঙ্গাপুর টেলিকমের সে একটা টপ অফ দ্য টপ লেভেলে চলে নিয়ে গেছে ইন টার্মস অফ প্রফিটেবিলিটি, কম্পিটিশনের সাইড থেকে চিন্তা করে দেখেন সিঙ্গাপুর টেলিকম যে এটা এখনো যখন তো সে যখন হেড অফ টেলিকম হিসেবে জয়েন করে তখন কিন্তু ক্রিটিসাইজ হয়েছিল যে এটা মনে হয় নেপোটিজম করে করছে। তখন কিন্তু সে ইনভেস্টিগেশন করাইছে, নিজেই করাইছে। ইনভেস্টিগেশন করে দেখো এরকম কিছু আছে কিনা বা তার সেই কোয়ালিটি আছে কিনা। এবং ইনভেস্টিগেশনে কিন্তু এরকম কিছু পাওয়া যায় না। এবং দেখা গেছে সে আসলেই একজন ক্যাপেবল ম্যান এবং যে যদি সে নেপোটিজম করত, হুম, আজকে সিঙ্গাপুর টেলিকম তো এরকম লেভেলে থাকতো না। হুম, 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 মানুষ ১ম এ ওই যে একটু শয়তানি তো করতেই হবে। কথাটা বুঝছেন না? ওই যে ফ্রিডম অফ প্রেস আপনি যদি দেন, হুম, হুম, মানুষ তো এসে আপনাকে একেবারে ধুয়ে দিবেই। কিন্তু সে সবসময় রেডি ছিল। সে সবসময় তার ফ্যামিলিটাকে এমনভাবে রেইজ করছে যে দে শুড বিকাম মেরিটোক্রেটিক অ্যান্ড সে ওই জিনিসটাই বলছে যে, "যদি আমি একটা সিস্টেম করি মেরিটোক্রেসি এবং তারপরেও যদি আমি নেপোটিজম এর মাধ্যমে লোকজনকে পোস্টিং দেই ওই জায়গার ভিতরে, দেন এই পুরা সিস্টেমটাই
ধ্বংস হয়ে যাবে। একটা এক্সাম্পলের কারণে। সেই কারণে সে খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করছে। সে প্রোঅ্যাক্টিভলি ইনভেস্টিগেশন করত। সে প্রোঅ্যাক্টিভলি চিন্তা করে দেখতো যে ইস দিস এ ফর্ম অফ নেপোটিজম অর সামথিং। হুম, ওই হুম, সাইড থেকে সে হচ্ছে তাকে যে রোলটা দিছে সিইও অফ সিঙ্গাপুর টেলিকম, সেই জায়গার মধ্যে যখন দেখছে যে সিঙ্গাপুর টেলিকমের ১ম মানুষের একটু হুম, সন্দেহ ছিল, কিন্তু হুম, তার কয়েক বছরের লিডারশিপের কারণে বুঝে সিঙ্গাপুর গেছে। টেলিকম বিকাম ওয়ান অফ দ্য মোস্ট লাইক লিটারালি প্রফিটেবল। হুম, 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 স্ট্রং শেয়ার গ্রোথ অ্যান্ড প্রফিটেবিলিটি, এবং সে প্রাইভেট সেক্টরের যে আপনার রুলস অ্যান্ড রেগুলেশনস কে ইমপ্রুভ করা এবং ওই জায়গার মধ্যে যে এফিশিয়েন্সি আনা, এগুলো যখন দেখছে তখন কিন্তু এরকম যত রিউমার ছিল ছোটখাটো, এগুলো কিন্তু আস্তে, আস্তে সব চলে গেছে। সব ব্রেকডাউন হয়ে গেছে সো আরকি। মানে আবার আরেকটা জিনিসও করছে। আপনি দেখেন, ও কিন্তু ওই যে ফ্যামিলি ডিবেট, হুম, ফ্যামিলি ম্যারেজ ডিবেট, ও কিন্তু ওর ছেলেমেয়েদেরকে বলছে যে when they marry, হুম। সে বলছে যে আমি হ্যাপি হব ওই সময়, যে সময় হচ্ছে যে আমার ছেলে-মেয়ে যে স্পাউস হুম। তারা তাদের মতই ব্রিলিয়ান্ট হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা একটা ভালো জিনিস আরকি। কথা বুঝছেন? মানে জিনিসটা হচ্ছে যে তুমি এখনো হইছো, তুমি যেটা মন সেটা করবা। আমি ওই সাইডের মধ্যে সবাইরে বলতেছি যে people should educated women should marry educated children, হুম, educated educated men, and like there should be a good matching. So হুম। সে বলেই দিছে যে ভাই তোমরা যখন বিয়া করবা, আমি কিন্তু অবশ্যই আ যে তোমার মতো যে আমার যে ছেলেমেয়ের ব্রিলিয়ান্ট এরকম ব্রিলিয়ান্ট স্পাউস নিবা, এবং তোমাদের চিলড্রেনরাও যাতে তোমাদের মতো ট্যালেন্টেড এরকম হয় আরকি। ব্রিলিয়ান্ট হয়। ব্রিলিয়ান্ট হয় আরকি। So ব্যাস। from all this perspective, like we have to finish it. We are coming to the close of our time today. মানে আমরা তো বইটা পড়লাম। আপনি যদি হুম, ওভারঅল এত বিশাল বড় বই, হুম, ৯০০ হুম। ১,০০০ পৃষ্ঠা, আমি অডিও বুক পড়ছি, এটা ২৪ ঘন্টার অডিও বুক। মানে এত কিছু মনে রাখা যায় না। আপনাকে যদি এখন পুরা বইটারে আমি ধরেন ২-৩ লাইনের মধ্যে বা ৪-৫ লাইনের মধ্যে একটা আপনাকে আমাদের অডিয়েন্স এর জন্য যে ওভারঅল একটা যদি আইডিয়া দিতে বলি যে লি কুয়ান ইউ, সিঙ্গাপুর, লেসনস ফর আস, ভাই আপনি কিভাবে একটু বলবেন? দ্য ম্যান, মিথ অ্যান্ড লিজেন্ড। সে তার ক্যারেক্টারের সবচেয়ে আমি যেটা শক্তিশালী অংশ দেখি যে মানুষ ট্যালেন্টেড না হলে তো কেউ যাইতে পারে না। বাট তার সবচেয়ে মোস্ট সুইটেবল ক্যারেক্টার সে মারাত্মক অ্যাডাপটিভ ছিল আরকি। মারাত্মক সাংঘাতিক অ্যাডাপ্ট করতে পারে। যেকোনো সিচুয়েশন কে মানে এত সুন্দর করে সে মানে তোমার মেল্টেড হয়ে যাইত এবং ওইটা থেকে বেস্ট জিনিসটা নিয়ে নিত। হি ইস আ ভেরি পজিটিভ থিংকার যে এভরিওয়্যার হি কুড ফাইন্ড সামথিং পজিটিভ। যে না এখানে প্রবলেম হচ্ছে বাট এখানে আমার সিঙ্গাপুরের ভ্যালুটা কিভাবে আপহোল্ড করা যায় এবং এখান থেকে যদি সুযোগ থাকে অন্যদেরকেও কিভাবে উপকার করা যায়। সে কোনদিন মানে চেষ্টা করে নাই যে চায়না খারাপ থাকুক বা ভিয়েতনামিজরা খারাপ থাকুক কিংবা মালয়েশিয়ানরা খারাপ থাকুক। সে তাইওয়ান এবং সিঙ্গাপুর এবং চায়নাকে নিয়ে একটা শিপ এবং এয়ারক্রাফট এর কোম্পানি দেয়ার প্ল্যান পর্যন্ত করে ফেলেছে যে চলো আমরা আমাদের রিলেশনটা আরো ভালো করি। কিরকম? যে আমরা যদি একটা তোমার শিপ এবং এয়ারক্রাফট এর একটা কমার্শিয়াল কোম্পানি করি, তাহলে আমাদের যে শেয়ার থাকবে এই শেয়ারের মাধ্যমে আমরা আমাদের বিজনেস গুলা পুরা এই এরিয়াতে করতে পারবো। আসিয়ান অঞ্চল জুড়ে পাশাপাশি আমাদের এটার মাধ্যমে একটা খুব ভালো ব্রিজিং হবে। দেখো এই ধরনের চিন্তা করে। সে কোরিয়া যখন ডেভেলপ হলো, কোরিয়ান ডেভেলপমেন্ট সেই সময় তোমার যে সে পার্কের যেই তোমার অটোক্রেটিক রেজিমটা ছিল, সে অটোক্রেসির ব্যাপারে কথা বলছে বাট বলছে যে হি মেড দ্য থিং পসিবল। তার এই অটোক্রেসি না থাকলে এই পর্যন্ত কোরিয়া আসতে পারত না এবং সে দেখছে যে হ্যাঁ, কোরিয়া একসময় করাপ্ট ছিল। কোরিয়া একসময় ফ্রাজাইল ছিল। অনেক মারামারি হইতো, কেওস হইতো। বাট এই অটোক্রেসি এটাকে মানে মোটামুটি গাইডলাইনে রেখেছে এবং পরবর্তীতে ট্রানজিশন টু ডেমোক্রেসি এটাকেও সে আবার অ্যাপ্রিশিয়েট করেছে আরকি। দেখো একটা মানুষ ২ টা জিনিসকেই কিভাবে সে পজিটিভলি দেখতে পারে এবং সে ২ টার পজিটিভ ফ্লো কিন্তু সিঙ্গাপুরের দিকে নিয়েছে এবং বলেছে, "Beside China, Korea can be a role model for our Asian or South Asia I mean এশিয়ান রিজিয়নের মানুষের জন্য একটা রোল মডেল হতে পারে যে কিভাবে তোমার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ডেভেলপড হওয়া যায়। নন ইন্ডাস্ট্রিয়ালাইজড এগ্রি বেসড কান্ট্রি থেকে কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন হওয়া যায়। প্রত্যেকটা জিনিস সে পয়েন্ট ধরে শিখাইছে। সে শিখাইছে কিভাবে একটা স্টেট ফর্ম করতে হয়। সে শিখিয়েছে একটা দেশ হিসেবে অন্য দেশের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন কিরকম হতে হয়। সে শিখিয়েছে একজন হিউম্যান বিং হিসেবে অন্য হিউম্যান বিং আমার ফ্যামিলি, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে আমার রিলেশনটা কি হবে। এটার একটা মডেল কিভাবে হওয়া যায় অন্যদের কাছে, সেই জিনিসগুলার সবকিছু মিলে একজন আদর্শ মানুষ। আমি বলব আধুনিক একজন আদর্শ মানব। তার সেই কোয়ালিটিটা রয়েছে এবং পৃথিবীতে অনেক কিছুই হয়তো অনেকভাবে ইভালুয়েট করা হয়। মডার্ন চায়না তার অনেক কিছুতেই তার কন্ট্রিবিউশন হয়েছে। তাইওয়ানে তার কন্ট্রিবিউশন হয়েছে। তার নিজের এলাকায় কন্ট্রিবিউশন রয়েছে এবং সিঙ্গাপুর কিন্তু আমাদের সবাই যখন কথা বলি, আমরা যখন থার্ড ওয়ার্ল্ড এর কান্ট্রি, তখন যেকোনো পলিটিক্যাল রেটরিক বলো, ইশতেহার বলো, এটা সেটা বলে আমরা এই দেশকে সিঙ্গাপুর বানাবো এই কথাগুলো বলি আমরা। এই যে একটা অর্জন, এটা তো একটা দ্বীপ দেশ হিসেবে ছোট্ট ক্ষুদ্র একটা জাতি হিসেবে এটা এর চেয়ে বড় অর্জন আর হইতে পারে না আরকি। আমরা সামান্য অর্জনে কত গর্ববোধ করি। আর সে এমন একটা স্ট্যাচুর একটা দেশকে নিয়ে গিয়েছে মানে এর চেয়ে গর্বের আর কি হতে পারে আরকি। ইটস আনবিলিভেবল ক্যারেক্টারিস্টিক যে তার মতো হওয়া একটা স্বপ্নের ব্যাপার এবং তবে তিনি বলেছেন যে মানে এটা চেষ্টা করলে হওয়া যায় এবং সে কোন কিন্তু ম্যাজিক দেখায় নাই। সে এক্সাক্টলি। ইট সবকিছুই ওয়াজ নট a he miracle. went through the process. সে maintained the process.
প্রসেস গুলা ভেরি ট্রান্সপারেন্ট ক্লিয়ার, যে আমাদেরকে করাপশন করা যাবে না, আমাদের নেপোটিজম করা যাবে না, আমাদের লং টার্ম ভিশন থাকতে হবে, আমাদের প্ল্যানিং থাকতে হবে, আমাদের নেক্সট লেভেল অফ লিডারশিপ কারা দেবে তাদেরকে সিলেকশনের মধ্যে রাখতে হবে, তাদেরকে গ্রো করতে হবে, আমাদের প্রপার হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হবে, ইন্টারন্যাশনাল রিলেশন মেইনটেইন করতে হবে, সবাইকে আমাদের ফ্রেন্ডলি একটা অ্যাম্বিয়েন্স এর মধ্যে নিয়ে আসতে হবে, এবং আমাদেরকে নিজেদেরকে ক্যান্ডিড, ক্যান্ডর এন্ড বোল্ড থাকতে হবে। অর্থাৎ একটা মানুষের যত ধরনের ডায়নামিক্স থাকতে পারে অ্যাজ আ পলিটিক্যাল লিডার, হি ইজ নট আ পলিটিক্যাল লিডার, হি ইজ কাইন্ড অফ প্রফেটিক পার্সোনালিটি আরকি আমার কাছে। আই রিয়েলি রেসপেক্ট হিম, এন্ড I have got to learn a lot of things from this book. আমি বেশিরভাগ বই একবার পড়ে মানে বলি যে এটা আর পড়ার দরকার নেই। কারণ পৃথিবীতে এত বই পড়ার ২ বার পড়া কি দরকার আরকি। অন্য একটা নতুন বই পড়লে আরো নতুন কিছু শেখা যাবে। বাট মেবি লেটার লাইক 5-10 ইয়ার্স যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি এই বইটা আবার পড়বো আরকি। ঠিক আছে? তখন তোমার সাথে যদি ডেফিনেটলি। আলোচনা হয় তো খুবই ভালো হবে আরকি। থ্যাংক ইউ। তুমি এই বইটা আমার কাছে ইন্ট্রোডিউস করেছো। থ্যাংক ইউ শাকিল ফর ইন্ট্রোডিউসিং দিস বুক টু মি। I'm really grateful just reading this book. Thank you. I appreciate it. থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি মানে আমার কিছু যে বলে শেষ করে দাও। অবশ্যই। থ্যাংক ইউ। আপনার যে মানে এই জিনিসটা এগেইন যে সিঙ্গাপুরের যে ট্রান্সফরমেশন ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট was not a miracle. It was a result of effortless, like relentless effort, strict discipline, unwavering একটা যে কমিটমেন্ট ছিল যে আমাকে দেশকে And উন্নতি করতে conviction হবে। যে we can do that. কনভিকশন আমাকে পারবো আমি। পারবো, এটা আমি এবং পারবো। সে অ্যাকচুয়ালি বুঝাইছে যে যদি আমি ২ টা জিনিস আমার কাছে মনে হইছে আরকি। ২ হুম, টা জিনিস মেইনটেইন করতে পারি। নাম্বার 1 মেরিটোক্রেসি হুম। ইন দ্য ইকোনমিক অপারেশন। আর নাম্বার 2 হচ্ছে একটা ক্লিন গভর্নমেন্ট মানে করাপশন ফ্রি। রুল অফ ল। রুল অফ ল। এই ২ টা জিনিস যদি মানে করা যায় এবং সে কিন্তু প্রত্যেক জায়গায়, জায়গায় এই জিনিসগুলাকে এনশিওর করে রাখছিল। প্রত্যেক জায়গায় যদি আমি আসি যে রুল অফ ল এবং মেরিটোক্রেসি আপনাকে ব্রিলিয়ান্ট হইতে হবে। কারণ ব্রিলিয়ান্স ছাড়া এই যে ক্রিটিক্যাল ইনিশিয়েটিভ গুলো যে সে নিছে, ইট ওয়াজ নট পসিবল। ফাইন্যান্সিয়াল সেন্টার হাব করা, আপনার এই যে বিভিন্ন কান্ট্রির মধ্যে মানে হিডেন ডিপ্লোম্যাটিক রিলেশনশিপটা বুঝা, দ্যাটস ইউ নিড ব্রিলিয়ান্স। সো মেরিটোক্রেসি রাখতে হবে। এই মানে কি কইতাম এখন? মানে অসভ্য যারা অশিক্ষিতদেরকে উপরে নিয়ে লাভ নাই। আর হচ্ছে করাপশন বন্ধ করতে হবে। সো উইথ দ্যাট হুম, থ্যাংক ইউ অল। আমি সবাইকে আবার একটু এনকারেজ করব। দিস ইজ রিয়েলি গুড। I have not had any like good discussion like we have on this book in this internet even ইউটিউবে আমি এরকম কোনো বিখ্যাত মানে ডিটেইলড আলোচনা এই বইয়ের এরকম বইয়ের উপরে আমি পাই নাই। So I encourage all of our audience to subscribe more to us so that we can have more discussion. It will be হুম। encouraging for us. And if you have any question, if you want any highlight and any hypothesis and how we can use this knowledge for other countries, we can have a debate, we can have comments and your sayings with that invitation, and please engage with us by subscribing and sharing with all these videos. মানে আমরা কনক্লুড করতে চাই চ্যাপ্টারে এবং সামনে আরো বেশি ভালো কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য। We might pivot, but with that inspiration and encouragement, bye. See you next week. আল্লাহ হাফেজ। Thank you.